বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আগের ক্লাসে আমরা 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তুলনামূলক অনেকটাই বড় চ্যাপ্টার, তো দেখা যাক কতটা কি করা যায়। ঠিক আছে, প্রথম দেখো, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম বা বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্ন অর্গানিজমকে বিভিন্ন ভাবে ভাগ করেছেন। এখন কিছু কিছু ক্লাসিফিকেশন খুব পপুলার, আবার কিছু কিছু ক্লাসিফিকেশন মানে একদম সেই অর্থে ভ্যালুলেস। ঠিক আছে, সবের জন্যই আমরা পড়বো তো যেটা ভ্যালুয়েবল সেটাই, আর বাকি তো সব বাদ। ওকে, তো সুতরাং প্রচুর বিজ্ঞানী প্রচুর ক্লাসিফিকেশন করে গেছেন। এবার সব ক্ষেত্রে তো সবটা তো আমাদের সিলেবাসের মধ্যে রাখা যাবে না বা যায় না। তো যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলো কি আমরা একটু করে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা, সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। দেখো, অ্যারিস্টটল ক্লাসিফিকেশন। অ্যারিস্টটল was the earliest to attempt a more specific basis for classification of organism. He classified into the trees, shrubs, and herbs, and animals into two groups, with red blood and without red blood. বেকার, সে অর্থে কোনো কার্যকরী মানে কাজের জায়গাই নয়। মানে ক্লাসিফিকেশনে সেই অর্থে অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন, তাতে বলছে ট্রি আছে, মানে প্ল্যান্টের ক্ষেত্রে ট্রি আছে, হার্ব আছে, সার্ব আছে, মানে গুল্ম আর বিরুদ্ধ এই আছে। আর এদিকে অ্যানিমেলের ক্ষেত্রে রেড ব্লাড আর উইদাউট রেড ব্লাড, মানে লাল রক্তের যারা, হ্যাঁ, রেড ব্লাডের যারা, আর যাদের ক্ষেত্রে ব্লাড নেই আর কি, তারা চলে না সব। লিনিয়াস টু কিংডম ক্লাসিফিকেশন। লিনিয়াস ক্লাসিফাইড ইন্টু টু কিংডমস, কিংডম প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। বুঝতেই পারছি এখানে আমরা যে বিভিন্ন ধরনের আগে যারা রয়েছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া বিশেষত, তাদের তো কোনো স্থানই নেই, তো সেই অর্থে এই ধরনের ক্লাসিফিকেশন কোনো জায়গা দখল করতে পারেনি। তো এখানেও সেরকমই তার ব্যতিক্রমী নয়, সেরকমই বিষয় কিন্তু রয়েছে। ড্রব্যাকস অফ টু কিংডম ক্লাসিফিকেশন। কি সমস্যা রয়েছে টু কিংডমে? সেটা হলো প্রোক্যারিওটস like bacteria and cyanobacteria, and eukaryotes like fungi, mosses, thorns, mimosa, and angiosperms were included under plants based on the presence of cell wall. তাহলে এখানে সবাইকে ভরে দিয়েছে এক জায়গায়, কারণ কি? সেল ওয়াল আছে। ক্লাসিফিকেশনের ক্লাসিফিকেশন করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়, যে যে কোনো ধরনের ক্লাসিফিকেশন যখন করা হয় তখন কোনো না কোনো কিছু বেসিস থাকে, সেই বেসিসে ক্লাসিফিকেশন হয়। যেমন আমি যদি বলি যে ভাগ করে দাও, তো এটা তো কোনো মানে বিষয় হতে পারে না যে তোমাকে প্রথমেই তুমি জিজ্ঞাসা করবে যে কি ভিত্তিতে ভাগ করবো। তাহলে আমি যদি বলি অন দ্য বেসিস অফ সেক্স, তাহলে তুমি মেল ফিমেল ভাগ করে দেবে। আমি যদি কারা জিন্স পরে এসছে কারা জিন্স পরে আসে নাই, তাহলে আবার ভাগ করে দেবে। কারা চশমা পরে এসছে কারা চশমা পরে আসে নাই, আবার ভাগ করে দেবে। তো কিছু একটা বেসিস তো বলতে হবে না আমাকে, যে ভাগটা করবো কিভাবে। তো এখানে যে বেসিস গুলোকে নিয়ে ক্লাসিফিকেশন করেছিলেন লিনিয়াস, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল যে বলছে প্রেজেন্স অফ সেল ওয়াল। মানে সেল ওয়াল যাদের আছে তারা সব একটা ক্যাটাগরি, আর যাদের সেল ওয়াল নেই তারা আলাদা ক্যাটাগরি। যেমন প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে সেল ওয়াল আছে। আবার ইউক্যারিওটস এর ক্ষেত্রে ফাঙ্গাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবার সেল ওয়াল আছে, কারণ তারা টিপিক্যালি প্ল্যান্ট। তো সবাইকে নিয়ে গিয়ে এক দলে ঢুকিয়ে দিয়েছে। বাট দে আর ওয়াইডলি ডিফার্ড ইন আদার ক্যারেক্টারিস্টিক্স, তাই না? কোথায় ব্যাকটেরিয়া আর কোথায় অ্যাঞ্জিওস্পার্ম, প্রচুর ডিফারেন্স রয়েছে। সুতরাং এই ধরনের ক্লাসিফিকেশন খুব একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারেনি। ইট included the unicellular and multicellular organisms in same group, as for example Chlamydomonas and Spirogyra were placed under same. তার মানে হলো এখানে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমদেরও ভাগ করেনি, সবাইকে এক জায়গায় ভরে দিয়েছে। যেটা আমরা হোয়াইট একারের ক্লাসিফিকেশনে সুন্দরভাবে বিভিন্ন যে ক্লাসিফিকেশনের বেসিস সেগুলোকে তারা খুব সুন্দরভাবে ভাগ করেছেন, কিন্তু এখানে আমরা সেটা কিন্তু পাচ্ছি না। আচ্ছা,
It did not differentiate between the heterotrophic fungi and autotrophic green plants. Fungi have the chitinous cell wall, while the green plants have the cellulosic cell wall. তার মানে এখানেও আহ যেটা লিনিয়াস করেননি সেটা হলো অটোট্রপিক এবং হেটারোট্রপিক মেম্বারদের আলাদা করেনি, সবাইকে নিয়ে গিয়ে এক দলে ভরে দিয়েছে। এবং সেক্ষেত্রে ফাঙ্গাসের ক্ষেত্রে যে কাইটনাস সেল ওয়াল রয়েছে এবং অন্যান্য প্ল্যান্টের যে সেলুলোজিক সেল ওয়াল রয়েছে সেই জায়গাতেও কোনো ডিফারেন্স নিয়ে আসেননি। এগুলো হলো ড্রব্যাকস অফ টু কিংডম ক্লাসিফিকেশন, যেটা লিনিয়াস দিয়েছেন। ঠিক আছে, তো সত্যি অনেক সমস্যা, যারা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পড়েছে এবং যাদের একটু মনে আছে তারা বুঝতেই পারছে যে এগুলো সত্যি বড় সমস্যার জায়গায় রয়েছে। থ্রি ডোমেন ক্লাসিফিকেশন, কার্ল উজের দেওয়া এই ক্লাসিফিকেশন, ইট ডিভাইডস kingdom Monera into two domains. Eukaryotic kingdoms included the third domain. Thus, it is six kingdom classification. ভাবতে যাওয়ার কিছু নাই, বিষয়টা বলছে থ্রি ডোমেন ক্লাসিফিকেশনে কার্ল উজ যিনি দিয়েছেন ক্লাসিফিকেশনটা তিনি কি বলছেন, তিনি বলছেন তিনটে ডোমেনে ভাগ করছেন। হ্যাঁ, তিনটে ডোমেনে ভাগ করছেন। তিনটে ডোমেনের মধ্যে একটা ডোমেন হলো আর্কিব্যাকটেরিয়া, একটা হলো ইউ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, যদি ইউ লাগায় তাহলে আরো ভালো হবে, ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়া। আর একটা হলো ইউক্যারিওটস। একই রকম ক্লাসিফিকেশন, যেখানে মনে রাখা নিয়ে এত বেশি ফোকাস আর ইউক্যারিওটিক এত অর্গানিজম তাদেরকে সব এক দলে ভরে দিয়েছে। এটা থ্রি ডোমেন ক্লাসিফিকেশনের বেসিস আর কি। এখানে যেটা বলছে এনসিইআরটি সেটা হলো ইট ডিভাইডেড কিংডম মোনেরা ইনটু টু ডোমেনস। ঠিক আছে, ইউক্যারিওটিক অর্গানিজমস ইনক্লুডেড দ্য থার্ড ডোমেন, এটা হলো থার্ড ডোমেন। আর সেই অর্থে তাহলে সিক্স কিংডম ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। কিভাবে, সেটা হলো ইউক্যারিওটস এর ইউজুয়ালি চারটে ডোমেন আর এর দুটো ডোমেন, তাহলে ক্লাসিফিকেশন অনুযায়ী ছয়, সিক্স কিংডম ক্লাসিফিকেশন হয়ে গেল। আবার বলছি, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া চারটে কিংডম না হোক গিয়ে, মানে এখানে যা বলা আছে সেই অনুযায়ী এখানে চারটে কিংডম ইউক্যারিওট একা দখল করেছে, আর প্রোক্যারিওটসরা সেখানে দুটো, মানে মনের গ্রুপটা দুটো দখল করেছে, আর কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। তাহলে সেই অর্থে সিক্স কিংডম ক্লাসিফিকেশন কোনো দরকার নেই, এইসবও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, নেক্সট বা লাস্ট যেটা আসছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসিফিকেশনের উপর বেস করেই আমরা গোটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পড়াশোনা আমাদের এইচএস বা নিটের সিলেবাসে পড়ানো হয়। R.H. Whitaker, it is proposed by R.H. Whitaker. It includes Monera, Protista, fungi, Plantae and Animalia. This is based on the cell structure, thallus organization, mode of nutrition, reproduction and phylogenetic relationship. যদিও এখানে যা যা দেওয়া আছে এনসিইআরটি অনুযায়ী তোলা আছে, কিন্তু অন্যান্য বইয়ে দেখলে একটু একটু ব্যতিক্রমী জায়গা আমরা পাবো, মানে বেসিস গুলোর ক্ষেত্রে একটু একটু ব্যতিক্রম পাবো কিন্তু। হ্যাঁ, তো যাই হোক আমরা একবার দেখে নিই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কিভাবে ভাগগুলো করা হয়েছে। আমরা সবটাই মুছে দিলাম দিয়ে, যেহেতু এটাই আমাদের মেজর ব্যাপার আর কি, হ্যাঁ ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটাই মেজর আমাদের, তো সেই জন্য আমরা এখানে মোট পাঁচটা কিংডমে ভাগ করে নিচ্ছি। একটু একটু করে বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা কিংডমে কি ডেভেলপমেন্ট হয়েছে বা কি ইভলিউশনারি ট্রেন্ড নিয়ে এসছে। সেকেন্ড কিংডম প্রোটিস্টা বলছি, থার্ড কিংডম ফাঙ্গাই, ফোর্থ কিংডম প্ল্যান্টি, দেন অ্যানিমালিয়া। সব বলবো আর্নেস্ট হেকেলের নামও আসবে পরে, এখন নয়। এসব 7 তাড়াতাড়ি আর্নেস্ট হেকেলের নাম আসবে না ভ্রূণ তত্ত্বগত প্রমাণে, যেখানে অন্টোজেনি, লিপিডস, ফাইলোজেনির কথা বলছো, সেসব অনেক দূর। হ্যাঁ, এখন তো শুধুই ক্লাসিফিকেশন, ওকে, ইভলিউশন না। কিন্তু আমরা ক্লাসিফিকেশন পড়তে পড়তে সবসময় ইভলিউশনের ট্রেন্ড আনার চেষ্টা করি, যাতে ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, কারপর কে এসছে সেগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। সেই জন্য
আমরা প্রত্যেকটা জায়গায় ক্লাসিফিকেশন পড়াবো আর ইভলিউশনকে ধরে ধরে টেনে আনবো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কার পর কে এসছে এবং কেন এসছে। ঠিক আছে, যাই হোক সেই নিয়ে চাপের কিছু নাই। দেখো, ফার্স্ট কিংডম রয়েছে কিংডম মুনেরা। এই তো 5টা কিংডম নিশ্চয়ই সবার জানা আছে, এই নিয়ে বিশেষ মাথা খারাপ করার কিছু নেই। যেখান থেকে আমরা আলোচনা করব সেটা হলো, ফার্স্ট পয়েন্ট দেওয়া রয়েছে সেল টাইপ। যা এনসিইআরটি আছে সেই অনুযায়ী বলবো, আর ব্যতিক্রমী জায়গায় কোথায় আছে, অন্যান্য বইয়ে কি পাওয়া যেতে পারে, সেগুলো আমরা বলবো। সেল টাইপ কি আছে এখানে, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, মানে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এগুলো বলা আছে। তাহলে এটা হলো প্রোক্যারিওটিক, মানে ট্রু নিউক্লিয়াস নাই। এখান থেকে ইউক্যারিওটিক, সেম ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক এন্ড দেন ইউক্যারিওটিক। আমরা টোটাল টোটাল লিখছি না, হ্যাঁ। সেল ওয়াল, তাহলে এখানে বিতে দেওয়া রয়েছে সেল ওয়াল। এবং সেক্ষেত্রে নন সেলুলোজিক, যেহেতু পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড মানে পেপটাইডো গ্লাইকেন রয়েছে, তাহলে এখানে আমরা নেবো পেপটাইডো গ্লাইকেন। প্রোটিস্টার ক্ষেত্রে প্রেজেন্ট শুধু প্রোটিস্টার ক্ষেত্রে প্রেজেন্ট ইন সাম, কারণ প্রোটিস্টা হলো একটি খিচুড়ি মার্কা গ্রুপ। ঠিক আছে, আমরা আসছি পরে, সবাইকে তুলে এনে ধরে প্রোটিস্টাতে ভরা হয়েছে কোন কোন ক্যারেক্টার ম্যাচ করানোর জন্য, সেই জায়গাতেও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কিছু জনের ক্ষেত্রে রয়েছে, সেই জন্য জাস্ট এটা লেখার কিছু দরকার নেই। ফাঙ্গাইয়ের ক্ষেত্রে কাইটিন বা চিটিন, যেটা ন্যাগের পলিমার, রয়েছে, কাইটিন রয়েছে। আচ্ছা, হ্যাঁ, প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই, প্ল্যান্টের ক্ষেত্রে মেনলি সেলুলোজিক, তাহলে সেলুলোজ লিখতে পারি। আর অ্যানিমেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট রয়েছে। ঠিক আছে, এই মোটামুটি সেল ওয়ালের উপর বেস করে যদি বলি। থার্ড যেটা রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, দেখো এখানে মনেরার ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট রয়েছে, বাকি সবেতেই নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট রয়েছে, কারণ তারা ইউক্যারিওটিক বলার অপেক্ষাই রাখে না। বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশনে কি আছে, কোথাও রয়েছে সেলুলার টাইপ, কোথাও রয়েছে টিস্যু লেভেলে, আবার কোথাও অর্গান লেভেলে বা অর্গান সিস্টেম লেভেলে। তাহলে প্রথমে এখানে যেহেতু একটাই মাত্র সেল দিয়ে তৈরি, সেই জন্য এটাকে সেলুলার বলা হচ্ছে। প্রোটিস্টার ক্ষেত্রেও তাই সেলুলার, কেননা এরাও কিন্তু ইউনিসেলুলার, তাহলে সেলুলার লেভেলে রয়েছে। ফাঙ্গাই থেকে আসছে মাল্টি সেলুলার লেভেলে, কিন্তু সেই অর্থে টিস্যু সেই লেভেলে না, সেই জন্য লুজ টিস্যু লেখা আছে, মাল্টি সেলুলার লুজ টিস্যু লেখা আছে। এখানে টিস্যু লেভেলে অথবা টিস্যু সিস্টেম লেভেলে রয়েছে প্ল্যান্টির ক্ষেত্রে। অর্গানও দেওয়া আছে, আমরা টিস্যু আর টিস্যু সিস্টেম দিচ্ছি টিস্যু সিস্টেম লেভেলে। আর এখানে টিস্যু লেভেলে, টিস্যু সিস্টেম লেভেলে, অর্গান সিস্টেম লেভেলে, এই রয়েছে বেসিস। লাস্ট যেটা রয়েছে মোড অফ নিউট্রিশন। ইতে রয়েছে মোড অফ নিউট্রিশন, কিভাবে পুষ্টি পুষ্টি পর্যায়ে সামলায় আর কি, হ্যাঁ, মোড অফ নিউট্রিশন। এখানে অনেক কিছু বলার আছে। ঠিক আছে, মানে অটোট্রপিকেও এখানে আছে, অটোট্রপিক মেম্বারও আছে এখানে, দুভাগে ভাগ। আর হেটারোট্রপিক মেম্বারও আছে। একবারে গাদা গাদা বলে না দিয়ে আমরা একটু একটু করে এবার এগোতে থাকি। হ্যাঁ, এই পর্যন্ত থাক, আমরা একটা একটা বলি, দিয়ে আমরা মানে সেই অর্থে আমরা সবটা কোথায় কি অ্যাড করতে হবে আর কোথায় কি মিস গেল, হ্যাঁ, এনসিইআরটি কোন কোন জায়গায় মিস করলো, মানে মিস করেছে আর কি, নেই আর কি এনসিইআরটি তে, সেই সব জায়গাগুলোও কিন্তু আমরা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে প্রথমেই যে বিষয়টা রয়েছে যে সেল টাইপ প্রোক্যারিওটিক, তার মানে ট্রু নিউক্লিয়াস নাই। আর ট্রু নিউক্লিয়াসের মানে আমরা বুঝি যেখানে নিউক্লিয়ার মেমব্রেন বা অন্যান্য যে মোট 4টে নিউক্লিয়াসের, আদর্শ নিউক্লিয়াসের গঠনে যে 4টি উপাদান থাকে, সেই 4টি উপাদান নেই এখানে, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল আছে অ্যাজ এ জেনোফোর। আর সেই জন্য আমরা একে বলা হয়, একে বলি প্রো ক্যারিওটিক, ক্যারিয়ন যেটা আদি, হ্যাঁ, নিউক্লিয়াসটা আদি ধরনের রয়েছে,
সেই জন্য এখানে প্রোক্যারিওটিক, এখান থেকে চলে এসছে ইউক্যারিওটিক, প্রত্যেকে ইউক্যারিওটিক। এই জায়গায় তুমি একবার ভেবে দেখো যে এখানে যদি আমরা পাশাপাশি একটু করে লিখে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে বডি স্ট্রাকচার যদি আমরা অ্যাড করতাম তাহলে কি হতো। তাহলে এখানে আমরা অ্যাড করতাম যে ইউনিসেলুলার, এখানে আমরা অ্যাড করতাম ইউনিসেলুলার, এগুলো আমরা এক্সট্রা অ্যাড করছি। হ্যাঁ, এখানে মাল্টিসেলুলার, এখানেও মাল্টিসেলুলার, আর এখানেও মাল্টিসেলুলার। দেখো প্রথম যখন পৃথিবীতে জীব আসছে এগুলো হলো বেসিস। প্রথম যখন জীব আসছে তখন তাদের ক্যারিয়ন বা নিউক্লিয়াস প্রিমিটিভ টাইপের থাকছে, আর তারা একটাই মাত্র কোষ নিয়ে থাকছে। তাহলে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার প্রথম এলো। এরপর দেখো ক্যারিয়নটাকে তারা ডেভেলপ করালো, প্রোক্যারিওটিক থেকে তারা ইউক্যারিওটিক হয়ে গেল, কিন্তু একসঙ্গে অত কিছু পারবে না, তাই ইউনিসেলুলার ইউনিসেলুলারই রয়ে গেল। এরপরে দেখো এই লেভেলটাকে অ্যাডভান্স করালো, ইউনিসেলুলারটাকে মাল্টি করলো, ইউক্যারিওটিক তো আগেই ছিল, আর তারপরে চেঞ্জের তেমন কোনো ব্যাপার নাই, ইউক্যারিওটিক মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক মাল্টিসেলুলার, স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে এমনই বিষয়। হোয়াইটেকারের ক্লাসিফিকেশনে এই যে 5টা কিংডম তিনি সুন্দর করে দেখিয়েছিলেন, এখানেও যে কোনো সমস্যা নেই তা নয়, কিন্তু সেই সমস্যাটা খুব লিমিটেড, খুব সামান্য জায়গাতে সমস্যা আছে। এত বড় ওয়ার্ল্ডে 1.7 থেকে 1.8 মিলিয়ন অর্গানিজম রয়েছে, যাদেরকে ভাগ করা অত সহজ ব্যাপার নয়। তুমি যে বেসিসেই ভাগ করো না কেন কিছু না কিছু সমস্যা লোকে তুলেই ধরবে। সুতরাং কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে কোনো দিক দিয়ে সঠিকভাবে সম্পূর্ণভাবে ভাগ করা সম্ভব নয়। তবে সেই লেভেল আমরা বলবো যে হোয়াইটেকার দারুণ সুন্দর ক্লাসিফিকেশন করেছেন। কার্ল লুইস তো তার পরে এনেছেন 3 ডোমেন ক্লাসিফিকেশন, তাও অত পপুলার হয়নি। 5 কিংডম ক্লাসিফিকেশন যতটা পপুলার, চেঞ্জ গুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ঠিক আছে, তাহলে সেল টাইপ সঙ্গে আমরা সেলের নাম্বার অফ সেল অ্যাড করলাম, আর সেই পয়েন্টটা তুমি এখানে খানিকটা দেখতে পেতে পারো। সেলুলার টাইপ মানে সেল আছে, এখানে সেলুলার টাইপ মানে সেল আছে, এখানে মাল্টি সেলুলার যখনই আমরা বলছি তাহলে এখানে মাল্টি বলেছি আমরা, সেই অর্থে মাল্টি সেলুলার, কিন্তু কোনো টিস্যু ফর্ম করতে পারেনি। সেই অর্থে টিস্যু বলতে একাধিক সেল একসঙ্গে, একই রকম একাধিক সেল যখন একসঙ্গে কাজ করে তখন তো টিস্যু বলি। তো টিস্যু তৈরি হলেও সেটা লুজ, মানে ওয়েল অর্গানাইজড না। ঠিক আছে, এখানে প্ল্যান্টের ক্ষেত্রে টিস্যু যেমন তৈরি হয়েছে টিস্যু সিস্টেমও তৈরি হয়েছে, আর এখানে এসে টিস্যু টিস্যু তৈরি হয়েছে, টিস্যু সিস্টেম, অর্গান সিস্টেম সবই আছে। এইবার দেখো কোন জায়গাতে এখানে কি কি করেছেন, সেটা হলো যারা ইউক্যারিওটিক ইউনিসেলুলার যেখান যেখান থেকে বেড়েছে সব নিয়ে এসে ভরে দিয়েছে প্রতিষ্ঠাতে। মানে সেই অর্থে ফাঙ্গাইয়ের কিছু মেম্বারও এখানে আছে, এখানকার কিছু মেম্বারও এখানে আছে, এখানকার কিছু মেম্বারও এখানে আছে। তুমি যদি পরবর্তী হায়ার স্টাডিতে তুমি যদি ক্লাসিফিকেশন দেখো, মানে আমরা বলতে চাচ্ছি জুলজি আর বটানি, তাহলে কোথায় প্রোটিস্টা কোথায় পড়ানো হয়, ফাঙ্গাই কোথায় পড়ানো হয়, মনেরা কোথায় পড়ানো হয়, প্রশ্ন চিহ্ন রয়ে গেল। কারণ হায়ার স্টাডিতে যদি আমরা সেই অর্থে বলি প্ল্যান্টি মানে বটানিতে পড়ানো হয়, অ্যানিমেলিয়া মানে জুলজিতে পড়ানো হয়, তাহলে প্রশ্ন রয়ে গেল যে সেখানে মনেরা কোথায় পড়ানো হয়। তুমি বলবে স্যার মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজি রিসেন্ট সাবজেক্ট, মডার্ন সাবজেক্ট। তো আমরা যদি মাইক্রোবায়োলজিকে ছেড়ে দিই তার অনেক আগে জুলজি বটানিরা এসছে, আর তখন কোথায় পড়ানো হতো বা এখনো কোথায় পড়ানো হয় সেটা হলো মেনলি কিন্তু প্ল্যান্টে পড়ানো হয়, মনে রাখে। তা সেই অর্থে মনে রাখার কিন্তু আলাদা কোনো জায়গা নেই। প্রোটিস্টাকে পড়ানো হয় মেনলি অ্যানিমেলিয়ার মধ্যে, মানে জুলজিতে পড়ানো হয় মেনলি প্রোটিস্টাকে, আর ফাঙ্গাইকে পড়ানো হয় অবভিয়াসলি প্ল্যান্টে। সেই অর্থে 5 কিংডম ক্লাসিফিকেশনের 3টে কিংডম কিন্তু ওই আর কি। আচ্ছা একটা জিনিস তো মাথায় নিশ্চয়ই আছে যে এই যে আম গাছকে নিয়ে আমরা ভাগ করছি, আম গাছ কিন্তু জানো না, আম গাছ জানো না যে ওখানে এই এত কিছু করা হচ্ছে। আর যেহেতু যার জায়গায় আছে, এই গোটাটাই হাইপোথেটিক্যাল, গোটাটাই আমাদের বইপত্রের মধ্যে সীমাবদ্ধ, নাহলে কেউ জানে না কাকে কোথায় রাখা হয়েছে, তাই না? সবাই তো নিজের নিজের মতো আছে, কেউ জানে না। আমরা এদেরকে নিয়ে ঘোরাফেরা করেছি, সুতরাং যে যার মতো ঘোরাফেরা করেছে অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই, যে যা যুক্তি দিতে পেরেছে তেমন যুক্তি খেটেছে। এবার তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতা যে বেশি পেয়েছে, যার মনে হয়েছে হ্যাঁ মোটামুটি যা বলছে ঠিকই বলছে প্রায়,
তো সেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, আর সেখানে হোয়াইট একারের নাম এখনো চলছে, সেই জন্য খুব ভালো অর্থে। বোঝা গেল? একটা জিনিস মাথায় রাখার, যে ওরা কিন্তু জানে না ওদেরকে কোথায় রাখা হয়েছে। তো অ্যারিস্টটল কোথায় লাগলো, লিনিয়াস কোথায় লাগলো, আর হোয়াইট একার কোথায় লাগলো, তাতে আম গাছ কলা গাছের কি এসে যায়? যেখানে রাখবি রাখগা, আমরা তখনই আছি। বোঝা গেল? তার মানে একটা কথা আবারও বলবো, যে ইউনিসেলুলার ইউক্যারিওটিক যাদেরকে ধরে পেয়েছে যেখানে, সব ভরে দিয়েছে বরিষ্ঠতে। সেজন্য ফাঙ্গাইয়েরও কেউ ব্যতিক্রমী নেই, এখানে ভরে দিয়েছে। প্ল্যান্টের মধ্যেও কাউকে কখনো ভরে দিয়েছে, অ্যানিমালে কেউ কখনো ভরে দিয়েছে। এ দেখো, মনেরাতে আমরা সায়ানো ব্যাকটেরিয়া পাই, সেই সায়ানোফাইসি মেম্বার আমরা প্ল্যান্টিতে পাই। তার মানে সমস্যা আছে, সমস্যা নেই তা নয়, কিন্তু সেই সমস্যার পরিমাণটা বাকি জায়গাগুলোর থেকে ড্রব্যাক্সটা অনেক কম আছে। এটা হলো মেন ব্যাপার। এখানে যদি সেল ওয়াল দেখো, এখানে পেপটাইডোগ্লাইকান আছে, সেখানে অ্যামিনো সুগার, তাহলে কার্বোহাইড্রেট এবং সুগার আছে, আমরা অনেক আগে পড়ে ফেলেছি। প্রোটিস্টার কাউরি কাউরির ক্ষেত্রে, যারা স্লাইম মোল্ড তাদের ক্ষেত্রে রয়েছে সেল ওয়াল, সেজন্য এখানে সেল ওয়াল লিখতে হচ্ছে। স্পেসিফিক কোনো কন্টেন্ট দিতে পারছি না। ফাঙ্গাই ক্ষেত্রে কাইটিন আছে, আমরা সবাই জানি। আর প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজি মেমব্রেন থাকে, আমরা সবাই জানি। এবং অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়াল নেই, এটাই নর্মাল ব্যাপার। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন মানেই তো সেই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকই বোঝালো, তাই না? যাদের নিউক্লিয়ার মেমব্রেন আছে তারা তো ইউক্যারিওটিক হবে, আর যাদের নাই তারা প্রোক্যারিওটিক হবে। তো এখানে এই লাইনটা দেওয়ার তেমন কোনো মানেই নেই, নিউক্লিয়ার মেমব্রেন আছে না নাই। বডি অর্গানাইজেশন, তো ঠিক আছে, চলো আমরা এখানে ইউনিসেলুলার মাল্টিসেলুলার দিয়ে বোঝার চেষ্টা করেছি, আর এখানে অর্গানাইজেশনটা ঠিক কি লেভেলে গেছে সেটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। কারণ একটা বেসিক জিনিস তো আমরা অনেক আগে থেকেই মনে হয় বলে রেখেছি, ওই যে সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম থেকে অর্গান, দেন অর্গান সিস্টেম, দেন বডি। তো আমরা সেই প্রথম দিন সেল থেকেই বলে আসছি। তাহলে এখানে সেইগুলোই বলা আছে, যে কে সেলুলার লেভেলে, কে টিস্যু লেভেলে, কে অর্গান লেভেলে, এভাবে বিষয়টা। ওকে, মোড অফ নিউট্রিশন, কিভাবে পুষ্টি পর্যায়ে সম্পন্ন করে। ঠিক আছে, অটোট্রপিক মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর হেটারোট্রপিক যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। সেই অর্থে বাংলাদেশ স্বভোজী আর পরভোজী। এবার অটোট্রপিকে এখানে ফোটো অটোট্রপিকও রয়েছে, আবার কেমো অটোট্রপিকও রয়েছে। আর হেটারোট্রপিকের ব্যাপারে এরা বাকি যা যা হয়, মানে পরভোজী, হেটারোট্রপিক মানে হলো পরভোজী। সেখানে প্যারাসাইটিক, না বুঝতে পারলে বলবে, সবার জানা থাকা উচিত। প্যারাসাইটিক, ধরো সিমবায়োটিক, স্যাপ্রোফাইটিক, যত রকমের হয় কম বেশি সব আছে। দুটো অপশন বাদ আছে, তার মধ্যে একটা অপশন খুব পপুলার সব জায়গাতেই, সেটা হলো হলোজৈক। মানে আমরা যেমন গিলে খাই না, এটা হলোজৈক পুষ্টি। আমাদের যে খাদ্য, খাদ্য গ্রহণের যে প্রক্রিয়া, আমাদের যে মোড অফ নিউট্রিশন, সেটা হেটারোটপিকের আন্ডারে হলোজৈক। এই একটা মাত্র অপশন মনের কাছে নাই, এরা হলোজৈক পুষ্টি সম্পন্ন করতে পারে না। এবার তুমি বলবো স্যার স্যাঙ্গুইনিভোরাস আছে একটা, মানে রক্ত চুষে খায় যারা, এরকম করে দেখলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, ওভারঅল তুমি যদি মেজর টাইপ গুলোকে দেখো, তাহলে পরজীবী এরা আছে, এরা মিথজীবী আছে, এরা মৃতজীবী আছে। এবং যদি আমরা আহ উম, মানে এইটা তিনটে মেজর ক্যাটাগরি, হলোজৈক পুষ্টির সঙ্গে ক্যাটাগরিতে আছে, যারা খাদ্যবস্তুকে গিলে খায়। একমাত্র এটা নাই, বাকি মনে রাখতে যত মোড অফ নিউট্রিশন আছে সব আছে। আর সেই জন্য নিটে একটা কোশ্চেন আছে, হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন কোথায় দেখা যায়? মনে রাখ, হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন কোথায় দেখা যায়, আর তার উত্তর হবে মনে রাখতে। ঠিক আছে, কারণ দেখো এইটা খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে। কেমো অটোট্রপিক, এটা যার তার নাই, এটা একমাত্র এদের আছে, কেমো অটোট্রপিক। আর সেই কারণের জন্য এরা অনেকটা এগিয়ে। হ্যাঁ, কেমো অটোট্রপিক আর ফটো অটোট্রপিক মানে কি? ব্যাপারটা হলো, অটোট্রপিক মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই তো? এবার নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, এবার নিজের খাবার নিজে তৈরি করতে গেলে কি লাগবে, মানে সেটা হলো এনার্জি লাগবে, এনার্জি লাগবে। ঠিক আছে, এবার এনার্জিটা দেবে কে? যদি আলো হয় সেই এনার্জির উৎস, তাহলে ফটো অটোট্রপিক, যেমন প্ল্যান্টরা করে। আর যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স হয় এর এনার্জির লেভেল উৎস, তাহলে সেটা কেমো অটোট্রপিক। এরা দুটোই শো করে। ঠিক আছে, এরা দুটোই শো করে, সেই জন্য মোড অফ নিউট্রিশনে এরা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। নেক্সট লেভেল প্রোটিস্টাতে কি রয়েছে? কেমো অটোট্রপিক অ্যাবসেন্ট, কেমো অটোট্রপিক বাদ চলে গেল। তার মানে এখানেও কিন্তু অটোট্রপিক মেম্বার রয়েছে, এবং সেটা কিন্তু শুধুই ফটো অটোট্রপিক, গল্প শেষ। কেমো এদের কাছে নাই।
আর যদি হেটারোট্রপিকের কথা বলো, তাহলে হেটারোট্রপিকে আবার এখানে যেটা অ্যাবসেন্ট ছিল সেটাও এখানে আছে, অ্যামিবা গিলে খায়। তাহলে এখানে হেটারোট্রপিকে সেই অর্থে কেউ অ্যাবসেন্ট নাই, সবাই আছে। তা তুমি বলবে স্যার এখানেও তো হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন, আপনি যদি সংখ্যায় বলেন ওখানে কেমো বাদ গেল আর এখানে হেটারোতে হলোজয়িক অ্যাড হলো। না, নয়, এখানে সেকেন্ড হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন প্রোটিস্টা দেখা যায়। কেন? কারণ কত সংখ্যক অর্গানিজম কেমো অটোট্রপিক মানে মোড অফ নিউট্রিশন দেখাচ্ছে, আর কত সংখ্যক অর্গানিজম হলোজয়িক পুষ্টিকে দেখাচ্ছে, এটার একটা কম্পারিজন করলেই বুঝতে পারবো যে খুব কম সংখ্যক লোকজন রয়েছে প্রোটিস্টার ক্ষেত্রে যারা এই হলোজয়িক পুষ্টিকে সম্পন্ন করছে। তো সেই অর্থে সে ওই জায়গা দখল করতে পারছে না। একদম সোজা কথায় হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন মনোরাতে দেখা যায়, সেকেন্ড হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন প্রোটিস্টার দেখা যায়, অত বকবক করার দরকার নেই। এই হলো প্রশ্ন আসবে, এই হলো উত্তর। মেজরিটি কোনো কেমিক্যাল সাবস্টেন্স থেকে নাই, আর সেটা ইনঅর্গানিক হওয়ার প্রভাব মানে সম্ভাবনা সবচেয়ে বেশি। তুমি যে ধরনের জায়গায় বলতে চাইছো তাহলে তাকে তো আগে অটোট্রপিকে ফটো অটোট্রপিজম দেখাতে হবে, তারপর সে এনার্জিকে গ্যাদার করবে, তারপর সেখান থেকে ভেঙে বলতে চাইছো। ওইটাই তো বলছি, তাহলে অর্গানিক সাবস্টেন্স থেকে, ওইটাই তো বলতে চাইছি, তাহলে অর্গানিক সাবস্টেন্স থেকে তুমি যদি বলো তাহলে সেক্ষেত্রে তো আমাকে সেই আগে অটোট্রপিকে যেতে হলো, দিয়ে তো ফটোকে গ্যাদার করতে হলো, সেখান থেকে এনার্জি নিয়ে তারপরে তো সেটা ধরবোই না আমি, আমি ওই জায়গাতে আসছিই না ওই জন্য। এটা কেমিক্যাল সাবস্টেন্স থেকেই ধরো ইনঅর্গানিক। হ্যাঁ, ব্যাস, তাহলে গল্প শেষ, আর এখানে বেশি ভজগড় করার কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ইনঅর্গানিক থেকে নিলে তো সেটা বাইরে থেকে, সে তো সূর্যও তো ইনঅর্গানিক, তাহলে তা তো সবই তো এরকম হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমার ব্যাপার হলো নিজের খাবার নিজে তৈরি করা। তো জটিলতায় কেন যাচ্ছ? নিজের খাবার নিজে তৈরি করতে পারে আর পারে না, যারা পারে তারা অটো, যারা পারে না তারা হেটারো। এবার খাবার তৈরি করতে গেলে সেই খাবার তো কি হয়, এনার্জির যে ফরম্যাট সেটা চেঞ্জ হয়, তাই তো? এটা কেমিক্যাল সোর্সে স্টোর থাকে। এবার এই যে ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য যে এনার্জি দেবে আর কি, সে কে? যদি ফটো হয় তাহলে ফটো, আর যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স হয় তাহলে কেমো। বোঝা গেল? এটিপি যে তৈরি করবে, এটিপি তো ধরে তৈরি করবে না, তাহলে তো রেসপিরেশন হবে। এখানে মেন বিষয় হলো যে, যেমন এখানে আমরা বলি সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে, এ তো আমরা ফটোসিনথেসিসে বলি। তাহলে কেমিক্যালের ক্ষেত্রে কেমো তো এরকম, যে কেমিক্যাল সাবস্টেন্স যে এনার্জি সেটা সেখানে দেখো দুটো কেমিক্যাল সাবস্টেন্স আলাদা, ওটা ইনঅর্গানিক থেকে অর্গানিক কেমিক্যাল সাবস্টেন্সে তারা কনভার্ট করে রেখে দিচ্ছে। কোনো জটিলতায় যাওয়ার দরকার নেই, এত জটিল নয় এই জায়গাগুলো, সুতরাং ফালতু কেন আমরা জটিলতা বাড়াচ্ছি এখানে। হলো? আচ্ছা, ফাঙ্গাই একজনও মেম্বার এমন নাই যে অটোট্রপিক, এরা সবাই হেটারোট্রপিক, কেউ খাবার তৈরি করতে পারে না। প্ল্যান্টের ক্ষেত্রে মেইনলি অটোট্রপিক, দু একজন ব্যতিক্রমী আছে, সেগুলো আলোচনা না করলেও মনে হয় হয়ে যাবে। আর অ্যানিমালের ক্ষেত্রে, আচ্ছা একটা কথা বলে দিই, ধরো অ্যাপ্লেসিয়া, হ্যাঁ, তাহলে যদি বলো যে স্যার তারা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন দেখায়, কিন্তু বিষয়টা একটা জিনিস ভাবতে হবে যে স্বর্ণলতার ক্ষেত্রে তুমি যদি প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন বলছো, বা ইনসেক্টিভোরাস যারা, তাদের কিন্তু একটা অল্টারনেটিভ, মানে এমন নয় যে ইনসেক্টিভোরাস যারা মানে কলসপত্রী, সূর্য শিশির, ড্রসেরা, এরা শুধু পতঙ্গ ধরে খায়, একদম না, এটা ফটোসিনথেসিস করে। শুধুমাত্র নাইট্রোজেনের জন্য পতঙ্গ খেতে হয়, কারণ যে মাটিতে তারা জন্মেছে সেই মাটিতে নাইট্রোজেনের অভাব আছে। যে জায়গাতেই আমরা এরকম ইনসেক্টিভোরাস বা পতঙ্গভোগ উদ্ভিদদের দেখতে পাবো, চোখ বুঝে সেই জায়গায় মাটিতে নাইট্রোজেনের অভাব আছে। ইউরিয়া দিয়ে দিয়ে আসলে তারপরে তারা আর সেইভাবে গ্রো করতে পারবে না। একটা ন্যাচারাল হ্যাবিটেট, হ্যাঁ, তুমি তাকে চেঞ্জ করার চেষ্টা করছো বারবার, তাহলে সেক্ষেত্রে তো সেই লেভেলে সে দেখাবে না, তাই না? এসব বলে অনেক অনেক কিছু বকতে হবে, ফালতু ফালতু গল্প করতে হবে, ঠিক আছে, এগোতে হবে আমাদের। হ্যাঁ, সেটা হলো এদের ক্ষেত্রে দু একটা যে ব্যতিক্রম আছে আছে, বাকি সব কিন্তু অটোট্রপিক মেম্বার। আর প্ল্যান্টের ক্ষেত্রেও তো ইউগ্লিনা, ক্রাইসেমিয়ামের মতো দু একজন ব্যতিক্রমী থাকলেও তারা কিন্তু মোস্টলি হেটারোট্রপিক। তাহলে অ্যানিমালিয়ার ক্ষেত্রে সবাই প্রায় হেটারোট্রপিক। এই তো হয়ে গেল ওভারঅল ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো এই জায়গায় দেখো এবার সমস্যাটা কোথায় দাঁড়ালো সেটা আমার বলার।
সেটা হলো দিস ইজ বেসড অন সেল স্ট্রাকচার, থালাস অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। উপরে লাইনে বলা ছিল কিন্তু ছকে আমরা আর পেলাম না, তাই না? এই জায়গাতে একটা কনফিউশন থেকে যায় যে এই যে বেসিসে মোড অফ নিউট্রিশন যেমন রয়েছে, মোড অফ রিপ্রোডাকশন, এটা কি হোয়াইটেকারের ক্লাসিফিকেশনের বেসিস? ফাইলোজেনেটিক রিলেশনশিপ, এটা কি হোয়াইটেকারের ক্লাসিফিকেশনের বেসিস? অবশ্যই বেসিস, কিন্তু ছকে দেওয়া নাই। এই ছকটা ইন জেনারেল সহজ করার জন্য দেওয়া আছে। তো আমার তো কিছু করার নাই, যা দেওয়া আছে আমি তাই বলছি। আমি শুধু তোমাকে উল্লেখ করা, মানে তোমাকে নক করার চেষ্টা করছি যে এখানে এই যে রিপ্রোডাকশন এবং ফাইলোজেনেটিক রিলেশনশিপ, এই দুটো বিষয়ও কিন্তু বেসিস অফ ক্লাসিফিকেশনে আছে হোয়াইটেকারের। সেটা ছকে না থাকলেও আছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ফাইলোজেনেটিক রিলেশনশিপ কি, কে কোথা থেকে এসছে, কার পূর্বসূরি কে, এটা হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ, তাদের সম্পর্ক। তো বিভিন্ন অর্গানিজম বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের যে ইভলিউশনারি ট্রেন্ড, সেই ট্রেন্ডকে খুঁজে বের করার বিষয়ই হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ। আর সেটা এখানে লিখে প্রকাশ করা যাবে না। সেই জন্য আমরা যদি একটা কলাম এখানে করতামও, একটা ঘর যদি আমরা করতামও, তাতেও আমরা লিখে উঠতে পারতাম না যে ফাইলোজেনেটিক রিলেশনশিপে ঘরগুলোতে কি লিখবো। ঘরগুলোতে আমাকে ডট ডট ডি ডট দিয়েই যেতে হতো, কারণ ফাইলোজেনেটিক রিলেশনশিপ এইভাবে বোঝানো যাবে না। ওটা জাস্ট শোনার মতো করে শুনলাম, ব্যাস, এইটুকুই। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে এইগুলো বলছি, ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে হলো কে কোথা থেকে এসেছে, এই বিষয়টা। তাহলে কে কোথা থেকে এসেছে সেটা তো ছকে প্রকাশ করা যায় না। আমি যদি এখানে একটা ঘর দিয়ে দেখিয়েও দিই যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, এই ঘরগুলোতে আমি কিছু লিখতে পারবো না, এই ঘরগুলোকে আমাকে এরকম করেই দিয়ে যেতে হবে। কারণ কে কোথা থেকে এসছে, কার সঙ্গে কি সম্পর্ক, এটা আমি কি করে ছকে বোঝাবো? এটা তো বোঝানো যায় না। কিন্তু তার ক্লাসিফিকেশনের একটা বেসিস ছিল অবভিয়াসলি ফাইলোজেনেটিক রিলেশনশিপ। হয়ে গেল? এইবার এখানে যেটা বলা নাই সেটা আমরা একটু বলে দিই। ডাইরেক্টলি এখানে ধরো বিভিন্ন কিংডম গুলো শুরু হয়ে যাচ্ছে, আর সেই জন্য তার আগে আমরা ছোট্ট করে একটা কথা বলে দিই। সেটা হলো হোয়াইটেকারের ক্লাসিফিকেশনের যে ড্রব্যাকস। হ্যাঁ, দেখো, কেউ একটা কিছু করবে, লোকে কাঠি দেবেন না, দাদা, হয় না? তাই না? তো যে কেউ একটা কিছু করলো ভালো বা খারাপ, আর লোকে কাঠি দেবে না, এমন হতেই পারে না। তাহলে এখানেও তো ব্যতিক্রমী নয়। হোয়াইটেকার যখন এই ধরনের জায়গায় একটা এই মাপের ক্লাসিফিকেশন দিলেন, তখন কিন্তু লোকজন অবশ্যই বিভিন্ন রকমের তাদের মত পোষণ করতে শুরু করলেন। হ্যাঁ, কি মেনলি কি জায়গায় সমস্যা এলো? বলছে এই যে প্রোটিস্টা গ্রুপটা বানানো হয়েছে, প্রোটিস্টা গ্রুপে দেখা যাচ্ছে ইউক্যারিওটিক ইউনিসেলুলার যাদেরকে যেখান থেকে বেড়েছে ধরে নিয়ে এসে এখানে ভরে দিচ্ছে। সেটা অ্যামিবা অ্যানিমেলিয়া হলেও তাকে ধরে দিয়েছে, ভরে দিয়েছে এখানে। প্যারামেসিয়াম অ্যানিমেলিয়া হলেও এখানে ভরে দিয়েছে। ঠিক আছে, যাকে স্লাইম মোল্ড সেই অর্থে ফাঙ্গাসের দলে পড়ে আর কি, সেই অর্থে প্রোটিস্টার দলে ভরে দিয়েছে। যাকে যেখান থেকে বেড়েছে তুলে নিয়ে এসে একটা জিনিস দেখেছে, ইউক্যারিওটিক ইউনিসেলুলার, দিয়ে ওখানে ভরে। এটা একটা সমস্যা জায়গা তৈরি করেছে। হ্যাঁ, সেই অর্থে প্রোটিস্টা সেই অর্থে একটা খিচুড়ি মার্কা গ্রুপ, যেখানে সবাই আছে প্রায়। আচ্ছা, ফাঙ্গাই, ফাঙ্গাইকে নিয়ে বড় সমস্যা। এখানে সবচেয়ে বড় সমস্যা যাকে নিয়ে, সে হলো ফাঙ্গাই। কেন? দেখো, লোকজন কি বলছে, মানে বিজ্ঞানীরা বলছে, লোকজন মানে বিজ্ঞানীরা কি বলছে, বলছে ফাঙ্গাই এমন একটি গ্রুপ যার বৈশিষ্ট্য প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের সঙ্গেও ম্যাচ করে, অ্যানিমেলের সঙ্গে ম্যাচ করে। মাটিতে থাকে, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে, এটা প্ল্যান্টের ক্যারেক্টার, কিন্তু সেই জিনিস নিয়ে খাবার তৈরি করতে পারে না, অ্যানিমেলের ক্যারেক্টার। প্ল্যান্টের মতো সেল ওয়াল আছে, তো অ্যানিমেলের মতো গ্লাইকোজেন আছে, স্টোরেজ ফুড মেটেরিয়াল। সেল ওয়ালে কাইটিন আছে, যা আবার মানে সেল ওয়াল আছে যেটা প্ল্যান্টের ক্যারেক্টার, সেল ওয়ালে কাইটিন আছে যেটা অ্যানিমেলের ক্যারেক্টার। মানে একটা গোলমেলে ব্যাপার রয়েছে। আর বললো ঠিক আছে, ভালোই করেছে, খারাপ কিছু করে নাই, তবে ফাঙ্গাইকে তুলে নিয়ে যদি এইখানে ভরে দেওয়া হতো না, তাহলে বেশি ভালো হতো। কারণ ওরা প্ল্যান্ট আর অ্যানিমেলের সঙ্গে ম্যাচ করে, তাহলে প্ল্যান্ট আর অ্যানিমেলের মাঝখানে লাগলে ওদের ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা ভালো হতো। লোকজন বললে কি হবে, ইভলিউশনারি ট্রেনটা খুঁজলি বোঝা যাবে যে কি আগে এসছে কে পরে এসছে। তাহলে ওখানে আবার যা করেছেন তো ভালো করেছেন। কারণ এই জায়গাগুলো যখন আমরা দেখছি তার ইভলিউশনারি ট্রেন্ড, তখন দেখছি সেলুলার, সেলুলার, মাল্টি সেলুলার, লুজ টিস্যু, আর সেখানে টিস্যু, টিস্যু সিস্টেম লেভেল চলে এলো। তাহলে টিস্যু সিস্টেম লেভেল চলে আসার পর আবার লুজ টিস্যু আসবে,
এটাও তো মানা যায় না। আর সেই অর্থে এটা ঠিকই আছে। ওই যে বললাম যে এমন কোনো ক্লাসিফিকেশন বের করা কোনোদিনই সম্ভব হবে না যেখানে নিখুঁত নির্ভুল থাকবে। কেন? কারণ এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি, হ্যাঁ। এই এত ভ্যারাইটির মধ্যে তাকে সহজভাবে এরকম 4টে 5টা 7টা ক্লাসিফিকেশনের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে ভরে দেবো, আর কোনো রকম ভুল ত্রুটি আসবে না, ড্রব্যাকস আসবে না, এমন তো হতেই পারে না। সেই জায়গাতে হোয়াইটেকার যথেষ্ট ভালো কাজ করেছেন, সেই লেভেলে কোনো ত্রুটিই নেই। দু একটা টুকটাক পয়েন্ট আছে, কিন্তু সেই লেভেলের ত্রুটি নেই। হলো। এরপর শুরু হচ্ছে কিংডম মোনেরা। ঠিক আছে। আচ্ছা, মোনেরা নিয়ে আমরা কম কথা বলবো, কারণ আমরা বলে রেখেছি যে 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 জায়গাগুলো আমরা যেখানে যেখানে পড়ে ফেলেছি সেই সেই জায়গাগুলোকে আমরা স্কিপ করব। আমরা যখন সেল পড়ছিলাম তখন সেল পড়ার সময় মোনেরাকে নিয়ে আমরা তাদের সেলুলার লেভেলে আলোচনা করে নিয়েছি। মানে একটা ব্যাকটেরিয়া সেলের গঠন কি 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 আছে না আছে হ্যান ত্যান এসব নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি। যারা দেখে নাই তাদেরকে বলবো সেই সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখতে। আর কি বলবো, আমরা তো বলেই রেখেছিলাম একবার যা পড়ানো হবে অ্যাটলিস্ট নিটের ব্যাচে আর সেগুলো রিপিট করা সম্ভব হবে না, তাহলে সিলেবাস শেষ হবে না। এই 10-11 মাসের মধ্যে দুটো ক্লাসের সিলেবাস শেষ করা খুব একটা সহজ কথা নয়, 11-12 মিলিয়ে। হ্যাঁ, স্কিপ করব, যাই হোক গোটা গোটা নয়, পরে স্কিপ করব। হ্যাঁ। Bacteria are the most abundant organisms. Hundreds of bacteria are present in ha- handful of soil. আচ্ছা, ব্যাপারটা হলো যে মানে যে কোনো জায়গায়, মানে এক মুঠো মাটিতে, মানে শুধু তাই নয়, মানে এক মুঠো মাটিও নিতে হবে না, তুমি যদি প্লেন হাতটায় দেখো সেখানেও হাজারখানে ব্যাকটেরিয়া আছে। মানে এক মুঠো মাটি নেওয়ারও দরকার নেই, ফাঁকা হাতটায় যদি দেখি সেখানেও হাজারখানে ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে। দেখো দাও, they also live in extreme habitats such as hot spring, deserts, snow, deep oceans, may also parasites। মানে জলের স্থলে অন্তরিক্ষে যেখানে যেখানে মিনিমাম লেভেলে কাউরির থাকা সম্ভব সেখানে এরা আছে। যে যে জায়গায় মিনিমাম লেভেলে থাকতে পারবে কেউ সেখানে এরা আছে। তার মানে এরা যতদূর পর্যন্ত জীব থাকা সম্ভব ততদূর পর্যন্ত এরাই আছে। মাটির নিচে থেকে আরম্ভ করে একদম আকাশের যতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে অর্গানিজমের দিক দিয়ে এরাই আছে। মানে অনেকে প্যারাসাইট হিসেবে কাজ করে, পরজীবী। আচ্ছা, বেসড অন দা শেপ ব্যাকটেরিয়ার 4 টাইপস। কক্কাস মানে স্পেরিক্যাল গোল গোল, ব্যাসিলাস মানে রড শেপ মানে লম্বাটায়, আর কমা শেপে হলো ভিব্রিও, আর যদি স্প্রিং এর মতো হয় তাহলে স্পাইডিলাম। একদম শর্টকাটে মেরে দিয়েছে, 4টে ভাগে ভাগ করেছে এবং 4টে শেপ অনুযায়ী এগুলোকে মনে রাখতে হবে। যে ছবিটা এখানে দেওয়া আছে সেই ছবি এখানে পরীক্ষায়ও আছে, এই ছবিটা পরীক্ষাতেও আগে নিতে এসছে, তোমার সেই ছবিটা অবশ্যই করে রাখতে হবে। কিছুই নেই তবু অনেক কিছু আছে, সেইভাবেই আমাদের করে রাখতে হবে। Some bacteria are autotrophic, synthesis food from inorganic substance. Inorganic substance. Inorganic substance. আচ্ছা, majority are heterotrophs. They do not synthesize food, but depending আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি যে এখানে মোড অফ নিউট্রিশনে হাইয়েস্ট জায়গায় এরা আছে। আর কি ব্যাকটেরিয়া? আর ইউ ব্যাকটেরিয়া। এখানে মানে ব্যাসিলাস টাইপের আছে এবং তাদের এন্ডোস্পোর ফর্মেশন দেওয়া আছে। এন্ডোস্পোরটা সঙ্গে দেওয়া আছে, সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মানে রড শেপড কিন্তু তাদের মধ্যে এন্ডোস্পোরটা দেওয়া আছে, মানে ঘটেছে বা ফর্ম করেছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে, সেই অবস্থায় ছবিটা দেওয়া আছে। ওই জন্য দেখতে একটু কেমন অদ্ভুত টাইপের লাগছে, নাহলে নর্মালি রড শেপ। আচ্ছা, এবার কি করেছে, এই যে ব্যাকটেরিয়ার ভেতরে আর কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া এই জায়গাগুলো এবং তার ভেতরে ভেতরে যে ভাগগুলো সেগুলো কিন্তু পরে পরে করা হয়েছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি হোয়াইটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী সেই অর্থে নয়, কিন্তু মনেরা পড়তে গেলে যা যা পড়তে হয় সব এখানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর সেই জন্য এখানে বিষয়টা এসছে। নালে কি বলছি ভালো করে বুঝবে, না হলে সেই অর্থে মনেরাতে গিয়ে ভেতরে আর কিছু ভাগাভাগি করতে চান নেই। হ্যাঁ, হোয়াইটেকার কিন্তু এখানে যা যা মনেরাতে বাবা আবার কোথায় গিয়ে পড়বো, সেই জন্য এখানেই পড়তে হচ্ছে। আচ্ছা, আর কি ব্যাকটেরিয়া? দে লিভ ইন harshest habitats such as extreme salty areas যারা হ্যালোফিলস বলা হয়, হট স্প্রিং যারা থার্মোফিলস বলা হয়, অ্যান্ড মার্সি যারা মিথনোজেন্স বলা হয়। মানে দেখো, প্রথমে পৃথিবীতে আসে আর কি ব্যাকটেরিয়া জীব হিসাবে। আর কি ব্যাকটেরিয়া মানে প্রথমে ভাইরাস আসছে, ভাইরাসের লিভিং আর নন লিভিং এর মাঝে আছে। এবার ভাইরাসের পর, মানে ভাইরাস তো লিভিং নন লিভিং এর মাঝে, সেই অর্থে ভাইরাস জীব নয়। ঠিক আছে, জীব না, জীব হিসাবে প্রথম যে আসছে পৃথিবীতে সে হলো আর কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে সে যখন আসছে পরিবেশে তখন পরিবেশটা তার জন্য তো একদমই ফেভারেবল নয়, তাই না?
তাহলে এক্সট্রিম পরিবেশে সে তখন যেমন থেকেছিল, আজও কিন্তু সেই এক্সট্রিম পরিবেশেই সে থাকতে অভ্যস্ত। এটা কিন্তু মাথায় রেখেই আমাদের চলতে হবে, ঠিক আছে? সেই পরিবেশে যেমন করে সে থেকেছিল, আজও কিন্তু সেই পরিবেশে থাকতে সে অভ্যস্ত আছে। আর সেই জন্য তাদের যে আহ তাদের যে থাকার জায়গা, তাদের যে হ্যাবিটেট, সেই হ্যাবিটেটটা আজও কিন্তু সেই লেভেলে বিশাল কোনো পরিবর্তন হয়নি। এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে একটু রাখতে হবে। সেই জন্য এক্সট্রিম কন্ডিশন গুলো এদের ক্ষেত্রে দেওয়া আছে। Archaebacteria have different cell wall structure for their survival in extreme conditions. তো অবভিয়াসলি, তো তাদের ক্ষেত্রে তাদের সেল ওয়াল স্ট্রাকচারে স্পেসিফিক মানে স্পেসিফিকেশন দেখাতেই হবে, নাহলে তারা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারবে না। আর সেই ব্যাপারগুলো এখানে রয়েছে। মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন গার্ডস অফ রুমিনেন্ট অ্যানিমালস, কাউ, বাফেলোস এটসেট্রা। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে যাদের ক্ষেত্রে হ্যাঁ হার্বিভোরাস, যাদের সেলুলোজ ডাইজেস্টিং ক্ষমতা আছে, সেলুলোজকে হিউজ লেভেলে তারা গ্রহণ করে, সোজা কথা ঘাস পাতা খায় যারা প্রচুর পরিমাণে, হ্যাঁ, তারা, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মিথানোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে, আর তারা মিথেন গ্যাসকে প্রডিউস করতে পারে। আর সেই জন্য তাদের পটিগুলোতে স্পেসিফিক টাইপের গ্যাস প্রোডাকশনের গল্প আসে, বায়োগ্যাস প্রোডাকশনের গল্প তাদের পটিগুলোতে আসে। তো দে প্রডিউস মিথেন বা বায়োগ্যাস ফ্রম দ্য ডাংস অফ দিজ অ্যানিমালস, ঠিক আছে? এই ধরনের অ্যানিমাল থেকে বায়োগ্যাস প্রডিউস হয়। আচ্ছা, ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া যেখানে ট্রু ব্যাকটেরিয়া বলা হচ্ছে, দে হ্যাভ দ্য রিজিড সেল ওয়াল অ্যান্ড এ ফ্লাজেলাম। হ্যাঁ, ইফ মোটাইল, মোটাইল হলে ফ্লাজেলা থাকবে, কারণ মোটাইল নাও হতে পারে। সেই জায়গায় অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, লোফোট্রিকাস, পেরিট্রিকাস, অ্যাম্পিট্রিকাস আলোচনা করা আছে, আমরা আলোচনা করব না, ঠিক আছে? যদি না থাকে তাহলে অ্যাট্রিকাস, আর যদি একটা থেকে গাদা গাদা, সেখানে মোনো, লোফো, পেরি, হ্যান ত্যান আলোচনাগুলো অলরেডি করা আছে আগে। তো সেই জন্যই বলা আছে যদি ফ্লাজেলা থাকে, যদি মোটাইল হয় তাহলে ফ্লাজেলা থাকবে, বা ফ্লাজেলা থাকলেই মোটাইল হবে, এটাই বলার বিষয়। দে ইনক্লুড অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস, অলরেডি আলোচনা করে দিয়েছি আমরা। মনে রাখার ক্ষেত্রে অটোট্রপিক হেটারোট্রপিক মেম্বার আছে, এখন তো বোর্ড জল জল করছে বোর্ডে, তোমরা বলে দিয়েছি। ওকে, আচ্ছা, এখানে ফোটোট্রপিক অটোট্রপস এর কথা বলা আছে, যেমন সায়ানোব্যাকটেরিয়া, যারা ফোটোট্রপিক অটোট্রপস, যাদের জন্য পৃথিবীতে জীব সৃষ্টি শুরু হয়। কারণ পৃথিবীর আদিম পরিবেশে O2 ছিল না, যাদের প্রভাবে O2 এসছে তারা হলো এরা, মানে সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, তাদের জন্যই পৃথিবীতে প্রথম অক্সিজেন এসছে, আর তারপরে জীব সৃষ্টির ইতিহাসে আমূল পরিবর্তন এসছে। ওকে, দে হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস, সায়ানোব্যাকটেরিয়া যাকে ব্লু গ্রিন অ্যালগি বলা হচ্ছে, আর ইউনিসেলুলার, কলোনিয়াল, ফিলামেন্টাস, ম্যারাইন, টেরিস্ট্রিয়াল, ব্যাপকভাবে তাদের ক্লাসিফাই করা হয়েছে, মানে ব্যাপক তাদের ফিচার্সে, মানে কি বলবো, বিভিন্নতা আছে আর কি, যে তারা নর্মাল ওয়াটারেও জন্মাতে পারে, ব্রাকিস ওয়াটারেও জন্মাতে পারে, ম্যারাইনেও থাকতে পারে, টেরিস্ট্রিয়াল থাকতে পারে, অ্যাকোয়াটিকে থাকতে পারে, বোঝা গেল? মানে জলভাগে স্থলভাগে থাকতে পারে, মিষ্টি জলে, নোনা জলে, সব জলে থাকতে পারে, এরকম একটা প্রপার্টি নিয়ে তারা আছে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই এ জিলাটিনাস সিথ। অ্যালগি হতে গেলে এটা কমন ফিচার যে তাদের বাইরের দিকে একটা জিলাটিনাস সিথ থাকবে, যার জন্য অ্যালগি পিচ্ছিল কারক হয়। কারণ জলে থাকলে প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু এই ধরনের ব্যাপার মেনটেন করতে হয়। ধরো মাছ জলে আছে, যদি স্কিনটাকে ডাইরেক্ট দেখে দিত, আঁশ যদি না দিত, তাহলে হেভি সমস্যা হতো, হয় ফেটে যেত, নাই চুপসে যেত, তাই না? কারণ অভিস্রবণের প্রক্রিয়া ঘটতো, বোঝা গেল? জল ভেতরে ঢুকবে অথবা বাইরে বেরোবে, এসব কেস হতো। সেই জন্য আঁশগুলোকে এমন ভাবে সাজিয়েছে না, আর কোনো উপায় নাই, ঠিক আছে? জল এতটুকু ভেতরে ঢুকবে না, যা এক্সচেঞ্জ বাবা ফুলকা দিয়ে করবা, তার বাইরে কোথাও করতে যাবে না, বোঝা গেল? যারাই জলে দেখেছে তারা এই ব্যবস্থা করেছে। আবার দেখো সরীসৃপকে নিয়ে এসো, রেপটাইলস এর ক্ষেত্রে আবার সুন্দরভাবে আঁশ দিয়েছে, তাদের আবার প্রবলেমটা ঠিক উল্টো। এখানেও সেই জলের জলের ক্রাইসিস আছে, এত ক্রাইসিস যে স্কিনকে ওপেন রাখা যাবে না, তাহলে ঘেমে মরে যাবে, মরুভূমির গরমে ঘেমে মরে যাবে। সেই জন্য স্কিনকে খুলেই রাখে নাই, স্কেল দিয়ে পুরো কভার করে দিয়েছে। নে এবার কি করে, বা মানে ঘাম হবি আর হতে পারবে না। তাহলে জলে আছে তাতেও সমস্যা, সমস্যাকে অ্যাডাপ্ট করতে হয়েছে। জলে নেই মানে জলই নেই, তাতেও সমস্যা, আর সেটাকেও অ্যাডাপ্ট করতে হয়েছে, বোঝা গেল? অ্যালগি সেই সেম প্রবলেমই আছে, কারণ জলে থাকছে, এদের কাছে জিলাটিনাস শীত আছে, ফলে সেলের ভিতরে জল প্রবেশ করা, সেল থেকে জল বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটবে না। আর জিলাটিনাস শীত থাকার জন্যই বিচ্ছিলকারক হয়,
আর সেই জন্যই এই ছেলে মেয়েগুলো, বিশেষ করে মেয়েগুলো, বাথরুমে ধূপধাপ করে আছাড় খেয়ে পড়ে, আর হাত পা ভেঙে নিয়ে, কোমর ভেঙে নিয়ে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা বাদা, দে অফেন দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ। ওয়াটার ব্লুম তৈরি করে। আমরা তো এনভায়রনমেন্টাল ইস্যুতে পড়েছি যে যেখানে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে সেখানে প্রচুর পরিমাণে অ্যালগি প্রডিউস হতে পারে, এবং যেটাকে অ্যালগাল ব্লুম বলা হয়, যেটা আহ, যা বিওডি লেভেলকে আরো বাড়ায়, আর ফলে যা হয় ওয়াটার আরো পলিউটেড হয়ে পড়ে। আচ্ছা, সাম অফ দ্য ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেলস হেটারোসিস্ট বলা হয়, নষ্ট কানাবি না। এরা নাইট্রোজেন ফিক্সিং এর জন্য মাস্টার লোক আছে, কারণ নাইট্রোজিনেজ একটি উৎসেচক থাকার জন্য এরা এটা পারে। আবার একবার বলছি, নাইট্রোজিনেজ এমন একটি উৎসেচক যা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট অথবা নাইট্রাইটে কনভার্ট করে, যা প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে। না হলে প্ল্যান্টের ক্ষমতা ছিল না যে প্ল্যান্ট বাতাসের ওই 77, তাই তো, পার্সেন্ট নাইট্রোজেন টু, যাই হোক, মোর দ্যান 70% নাইট্রোজেন থাকা সত্ত্বেও, সুন্দর হলো, মোর দ্যান 70% নাইট্রোজেন থাকা সত্ত্বেও সেখানে ডাইরেক্টলি অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে না, কেউ রাখে না। হাতে গোনা কজন মেম্বার রাখে, তার মধ্যে অ্যানাবিনা নস্টক আছে। ঠিক আছে, কারণ এই নাইট্রোজিনেজ সবার কাছে নাই, প্ল্যান্টের কাছে তো নাই, আমাদের কাছে তো কিছুই নাই, আমরা অ্যানিমেলদের কাছে তো কিছুই নাই, প্ল্যান্টের কাছেও নাই। মানে কতিপয় কিছু অর্গানিজমের কাছে রয়েছে, তার মধ্যে অবশ্যই সায়ানোব্যাকটেরিয়া দুজন মেম্বারের নাম বলা হয়েছে, অ্যানাবিনা নস্টক, তাদের কাছে আছে। আর নাইট্রোজেনের যে সবচেয়ে মজার ব্যাপার হলো যে নাইট্রোজেনের অক্সিজেনকে একজন সহ্য করতে পারে না। অক্সিজেনের ধারে কাছে এলে নাইট্রোজেন নষ্ট হয়ে নাইট্রোজিনেজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেখানে আবার স্পেশালাইজেশনের ব্যাপার আছে, যাতে অক্সিজেনের সংস্পর্শে সে না আসতে পারে। এটাও একটা বড় বিষয় রয়েছে। ঠিক আছে, তাহলে সেই অ্যানাবিনা নস্টক, সেই সায়ানোব্যাকটেরিয়া প্রথম অক্সিজেন প্রডিউস করছে, আর যারা নাইট্রোজেনেজের মাধ্যমে নাইট্রোজেনকেও ফিক্স করতে পারে, কিন্তু সেই নাইট্রোজেনেজ অক্সিজেনকে আবার সহ্য করতে পারে না। কত ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে তারা পৃথিবীতে এসেছে এবং জীব তৈরিতে সাহায্য করেছে, মানে কত সমস্যা ভোগ করেছে। আচ্ছা, কেমোসিনথেটিক অটোট্রপস, আমরা যেমন ফটোসিনথেটিক পড়ছিলাম তেমন কেমোসিনথেটিক অটোট্রপস রয়েছে। দে অক্সিডাইজ ইনঅর্গানিক সাবস্টেন্স such as nitrates, nitrites, ammonia and use the release the energy of ATP production. For ATP production, they help in recycling nutrients like nitrogen, phosphorus, iodine, sulfur, etc. তবে যারা কেমোসিনথেটিক অটোট্রপস, এক কথায় বলে দিয়েছি, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স থেকে তারা এটিপি নেয় বা এনার্জিকে কালেক্ট করে, এবং সেটা তারা তাদের, মানে তাদের যে খাবার সেটা তৈরি করতে তারা সাহায্য করে। তো সেই অর্থে দাঁড়িয়ে যে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এরা বিভিন্ন যে নিউট্রিয়েন্ট সাইকেল, সেই নিউট্রিয়েন্ট সাইকেল গুলোকে কমপ্লিট করতে সাহায্য করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, নাহলে আমরা বিভিন্ন নিউট্রিয়েন্টকে আমরা সাইক্লিক আকারে পেতাম না, এটা মারাত্মক সমস্যা হতো, যেখানে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়াটা করে। আচ্ছা, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, এতে গেল অটোট্রপিক এর দুটো ভাগ, ফটো আর কেমো। তারা বাকিরা হেটারোট্রপিক আছে, মানে পরভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার, দ্য মেজরিটি দ্য ইম্পর্টেন্ট আর ডিকম্পোজার। দেখো, এই হেটারোট্রপিকের ব্যাকটেরিয়ার সংখ্যায় সবচেয়ে বেশি, অটোট্রপিক তো হাতে গোনা। বলছি ফটোট্রপিক অথবা কেমো অটোট্রপিক, ব্যাকটেরিয়া ক্লোরোফিল আছে এমন মেম্বারের সংখ্যা খুবই কম। মেজরিটি ক্ষেত্রে মনেরা তারা হেটারোট্রপিক, মানে পরের খাবার দাবার খেয়ে বেঁচে আছে আর কি, এই ধরনের পুষ্টি সম্পন্ন করে। আর তারা বিশাল একটা জায়গায় রোল প্লে করে, সেটা হলো ডিকম্পোজার। কারণ যদি ডিকম্পোজ না হতো তাহলে নিউট্রিয়েন্ট সাইকেল কি কখনোই ঘোরানো যেত না, কোনো নিউট্রিয়েন্টসই আসতো না পরিবেশে ফিরে, তাহলে তো সমস্যা হয়ে যেত। একবার তুলে যাওয়ার, উঠে নেওয়ার পর মাটি থেকে আর তো ঢোকানো যেত না, ফলে কিন্তু কবেই জীবের আহ ইতি হয়ে যেত। কিন্তু এসব হয় না, কারণ বায়ো জিও কেমিক্যাল সাইকেল গুলো চলে, আর সেই চালানোতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে যারা, তাদের মধ্যে একজন হলো ব্যাকটেরিয়া। ফাঙ্গাইয়ের নামও আসবে এই দলে, খুব ভালো ডিকম্পোজার, আর ডিকম্পোজ করে বলে পৃথিবীতে উপাদানগুলো ফিরে আসে। সুতরাং তাদের ভূমিকা একদমই ফেলে দেওয়ার মতো নয়, মানে একদম ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্প্যাক্টস অফ হেটারোট্রপিক ব্যাকটেরিয়া অন অন হিউম্যান অ্যাফেয়ার্স। আমরা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার একটা চ্যাপ্টার পড়েছি না, তো সেই রকম এই হিউম্যান অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে হেটারোট্রপিক ব্যাকটেরিয়াদের কি ভূমিকা আছে, সেটা দু চার লাইন দেওয়া আছে।
কার্ড ফ্রম মিল্ক, ঠিক আছে, এই সমস্ত দই পনির ছানা এই সমস্ত তৈরি করতে সাহায্য করে। চলো অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক প্রোডাকশনে সাহায্য করে, বিশেষ কিছু বলার নেই। লেগুমস এর ক্ষেত্রে নাইট্রোজেন ফিক্স করতে সাহায্য করে। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করে, এটাতেও সাহায্য করে, নাহলে ডাক্তারগুলো খেতে পেতো না তো। এটাও সাহায্য, তাই না? এটাও হিউম্যান ওয়েলফেয়ার, নাহলে তো ডাক্তারগুলো মরে যেত। ওই ধরনের প্রফেশনে আসতেই চাইছো না, যা নিয়ে তোমরা পড়ছো সেটাই তো পড়তে না, তাই না? তাহলে সেখানে কলেরা, টাইফয়েড, টিটেনাস বা সাইট্রাস ক্যাঙ্কার যাই বলো না কেন, এরা ক্ষতি করে, তাই তো আমাদের কিছু উপকার হয়, মানে আমাদের কিছু মানুষের তো উপকার হয়ই হয় না। তুমি তো ফেলে দিতে পারো না ব্যাপারটাকে। বলছি ক্ষতি করে তাই তো কিছু মানুষের উপকার হয়, সবার হয় না, ঠিক আছে, একটা শ্রেণীর তো উপকার হয়, তাই না? নার্সিং হোমের মালিক, ওষুধের দোকানের মালিক, ডাক্তার বাবুরা, তারা তো এইটার উপর বেঁচে আছে। যদি সব রোগী না হয়, কোনো রোগী না হয়, তাহলে তো বেঁচেই থাকবে না, তাহলে ওই প্রজাতিটাই তো বিলুপ্তি হয়ে যাবে। বলছি তাহলে ওই ডাক্তার নামক প্রজাতিটাই তো বিলুপ্ত হয়ে যেত, তাই না? তাহলে কি করা যাবে তাহলে, তাই না? তাহলে সবই থাকতে হবে, ক্রাইম হবে না, তাহলে উকিল পুরো প্রফেশনটাই লোপ পেয়ে যাবে, তাই না? বলছি সবই দরকার আছে, দরকার নাই বললে তো হবে না, সবই দরকার আছে। যদি না হতো তাহলে, তাহলে উকিল বাবুরা না খেতে পেয়ে মারা যেত। যদি ক্রাইম না হতো, সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, তাহলে ওই প্রফেশনে থাকবে না। তুমি ভেবে দেখো, এই প্রফেশনের সঙ্গে কত লাখ নয় কোটি কোটি মানুষ জড়িয়ে আছে এই প্রফেশনের সঙ্গে, যারা হয় উকিল, না হয় তাদেরকে সামলায়, নালে কোর্ট এই ওই এই সই করে, তাই না? এত লোকের প্রফেশন নষ্ট হয়ে যেত যদি সবাই ভালো হয়ে যেত। তা সবাইকে ভালো হলেও হবে না, খারাপ লোকও হতে হবে, না তো আবার পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে না। বোঝা গেল? একদম সব থাকতে হবে। কে বললো সবাই ভালো হয়ে গেলে হবে নাকি? তাই সব রকম লোকজন থাকতে হবে পৃথিবীতে, না মুশকিল হয়ে যাবে। একদম একদম। চলো রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া, খুব একটা কিছু বলবো না রিপ্রোডাকশন নিয়ে, কারণ তোমরা সব জানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যা আছে সেরকমই তো বলবো, বেশি তো বলতে পারবো না। আর নেই তো কিছু, দুটো লাইন আছে দিয়া কি বলবো, নাহলে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনে তো এত এত কথা আছে আমার মনে, কিন্তু কিছুই তো বলবো না, ঠিক আছে? সব অন্য জায়গায় আছে। আচ্ছা, প্রথমত ব্যাকটেরিয়ার যদি রিপ্রোডাকশনের কথা বলি, সবচেয়ে ভালো মেথড হলো তাদের জন্য সহজ, সেটা হলো ফিশন, বাইনারি ফিশন। একটা আছে, মাঝে ভাগ করে দুটো হয়ে গেল, ব্যাস গল্প শেষ। আর এই রিপ্রোডাকশনটা ধ্যার ধ্যার করে করা হয়, হ্যাঁ, মানে খুব স্পিডের মাথায় করতে পারে, সেজন্য কোনো ঝামেলাই নাই। রিপ্রোডাকশন করার ইচ্ছা হলেই এরা জাস্ট সেল ডিভিশন করে দেয়, আর তাহলে রিপ্রোডাকশন হয়ে যায়। সেই মেসোজোমের স্ট্রাকচার পড়েছিলাম, সেই মেসোজোম বরাবর একটা দেওয়াল তুলে দেয় আর দুভাগে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে ফিশন হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজতম পদ্ধতি, যেখানে যে জেনেটিক মেটেরিয়ালটা আছে সেটাকে একটা কপি বানিয়ে নেয়, তারপরে মেসোজোমের যে স্ট্রাকচার ছিল সেই বরাবর একটা দেওয়াল তুলে দেয়, একটা ব্যাকটেরিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায়। সেই অর্থে যারা ইউনিসেলুলার মেম্বার তাদেরকে ইমমরাল বলা হয়, তাই না? সেখানে আমি বা প্যারামেসিয়াম থেকে আরম্ভ করে ব্যাকটেরিয়া সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বাদ দাও, মাত্র 19 থেকে 21 মিনিট মতো লাগে একবার রিপ্রোডাকশন করতে। আর সেই জন্য ব্যাকটেরিয়ার সংখ্যা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা হিউজ নাম্বারে পৌঁছে যায়। কিন্তু যেমন গ্রাফ উপর দিকে ওঠে তেমন নিচের দিকে নামে, তাই না? কারণ সেই খাবার এবং থাকা নিয়ে মারপিট আরম্ভ করে দিয়ে তারপর মরে সব, ঠিক আছে? সেজন্য তাদের যে গ্রাফ, গ্রোথ কার্ভ যেটা, সে এরকম করে ওঠে, এরকম করে নেমে যায়, ঠিক আছে? হঠাৎ করে উঠেই হঠাৎ করে নেমে যায়, যে আকৃতির লেখচিত্র মনে হয় পড়েছিলে সেই জায়গাতে স্কেলে থাকবে। যদি কন্ডিশন ফেভারেবল হয়, যদি না হয় তাহলে এন্ডোস্পোর ফর্মেশন, বসে থাকার দিন নাই, এন্ডোস্পোর ফর্মেশন করবে। কন্ডিশন যদি ফেভারেবল হলো, তাহলে এই যে ধার ধারে রিপ্রোডাকশন চালিয়ে গেল, কোনো অসুবিধা নেই, সংখ্যা বাড়ালো। আর যদি ফেভারেবল কন্ডিশন না থাকে, তখন অ্যাসেক্সুয়াল মোডে, অ্যাসেক্সুয়াল মোডে বলি, অ্যাসেক্সুয়াল মোডে, দুটোই অ্যাসেক্সুয়াল মোডে, তখন করবে এন্ডোস্পোর ফর্মেশন। কিভাবে? ধরো সাপোজ এটা ব্যাকটেরিয়া, এর জেনোফোর ছিল এটা, এর কপি বানালো, হ্যাঁ, এর কপি বানালো, আমরা আঁকার সুবিধার্থে ছোট করছি, এর কপি বানালো, দিয়ে এর বাইরের দিকে থিকেনিং এরা প্রডিউস করালো আর কি। ওই যে ছবিটা রড শেপ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখলে, সেই জিনিসটা দেওয়া ছিল ওখানে। যেহেতু স্পোর দেখো, বিভিন্ন জায়গায় যত জায়গায় দেখবে স্পোর দেখবে সব এক্সোজেনাসলি প্রডিউস হয়, দেহের বাইরের দিকে প্রডিউস হয়, কিন্তু এখানে এন্ডোজেনাসলি প্রডিউস হচ্ছে, আর সেই জন্য এর নাম এন্ডোস্পোর।
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ইউনিট তাকে স্পোর বলা হয় আমরা জানি। তাহলে স্পোর জেনারেলি এন্ডোজেনাসলি প্রডিউস করে না, এক্সোজেনাসলি প্রডিউস করে, কিন্তু এখানে যেহেতু এন্ডোজেনাসলি প্রডিউস করছে আর সেই জন্য এখানে নাম দেওয়া হয়েছে এন্ডোস্পোর। এটা আনফেভারেবল কন্ডিশনকে উইথস্ট্যান্ড করার জন্য। এবার কি হয়, ধরো এরকমের, ধরো কথাই বলছি 50টা এরকম তৈরি হয়ে গেল, তো ব্যাকটেরিয়াটা এবার মরে গেল, কারণ কন্ডিশন তো আনফেভারেবল ছিল, মরে যারই কথা, মরে গেল, কিছু এসে গেল না, এ তো রয়ে গেল। এবার যখন ফেভারেবল কন্ডিশনে ফিরে আসবে তখন এর ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, তো ব্যাস সে আবার নিজে ওয়ার্ল্ড ফর্ম করে নেয়, দিয়ে আবারও সে নিজে একটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়। এটা কিছু না, এটা এদের শুধুমাত্র আনফেভারেবল কন্ডিশনটাকে কাটিয়ে ওঠার জন্য, আর না। তারপরে কন্ডিশন ফেভারেবল হবো আবার বাইনারি ফিশন আনতে বললে। এই এত এইভাবে রিপ্রোডাকশন করেও এরা মাঝে মাঝে কিন্তু হাঁপিয়ে পড়ে, আর সেই জন্য এদের যেতে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। না, এগুলো বলছি এমনি গল্প করে বলছি, ওই যে হাঁপিয়ে পড়া ওইসবের কেউ নেই। ব্যাপারটা হলো যে একই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে, সেই জন্য মাঝে মাঝে রিকম্বিনেশনের প্রয়োজন হয়। আর সেই জন্যই আসতে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনে কনজুগেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন, 3 রকমের রিপ্রোডাকশন মেথড আছে। আমার মনে হয় একটু বলার দরকার নাই, কারণ এনসিইআরটি নাই, আমি কেন বলবো? নাহলে বললে তো অনেক কিছু বলার ছিল, কিন্তু এনসিইআরটি নাই, আমি কেন বলবো? তাই না? তাহলে এগুলো বলার দরকার নেই মনে হয়, না একটু একটু দরকার আছে? দরকার নেই। দেখো আমরা কনজুগেশনকে হয়তো সব জায়গায় পাবো, কনজুগেশনকে আমরা বায়োটেকনোলজিতে পড়তে পারবো, ট্রান্সফরমেশন ট্রান্সডাকশনকে আমরা মলিকুলার বেসিসে পড়তে পারবো। সেই অর্থে এখানে যদি আমরা নাও পড়ি, তাও আমরা দুটো জায়গায় পেয়েই যাব, যেখানে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা পাবো। বলো, তখন বলবো, একদম তখন বলে দেবো। তাহলে একটু মনে রাখবে যে এখান থেকে এটা বাদ থাকলো, আমি বাদ দিইনি, এনসিটি বাদ দিয়েছে, ঠিক আছে? তো বাদ থাকলো, সেটা আমরা ঠিক জায়গায় গিয়ে আবার 3টে রিপ্রোডাকশনের টাইপ বলে আমরা চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দে আর অলসো রিপ্রোডিউসড এ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো মানে এটা এই জন্যই বলা হয়েছে যে সেই অর্থে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছে তুমি যেটা আশা করছো বা চাইছো সেরকম কিছু এখানে হয় না। ইউনিসেলুলার অর্গানিজম, একটাই মাত্র কোষ, আর একদম সর্বপ্রথম পৃথিবীতে এসছে, তাদের কাছে তুমি খুব একটা বেশি আশা করতে পারো না। সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে যা বোঝায়, হ্যাঁ, তার মানে এদেরকে জিন আদান প্রদান মানেই হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর কিছুই হয় না। ওকে, একটা বক্সের মধ্যে দেওয়া আছে মাইক্রোপ্লাজমা সম্পর্কে, যে কটা লাইন দেওয়া আছে সব কটা লাইন ইম্পর্টেন্ট লাইন পরীক্ষার জন্য। Mycoplasma organisms without a cell wall. They are the smallest living cell. They can survive without oxygen. Many are pathogenic in plants and animals. লাস্ট লাইনটা বাদ দিয়ে বাকি যে 4টে লাইন আছে 4টে লাইনই পরীক্ষায় আসে। মাইক্রোপ্লাজমা আর অর্গানিজমস উইদাউট এ সেল বল, স্টেটমেন্ট বেস দিতে পারে উইথ সেল বল, যদি তোমাকে ঘাবড়ানো যেতে পারে। আচ্ছা, দ্য স্মলেস্ট লিভিং সেল, এটা ইনফরমেটিভ কোশ্চেন। দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, এখানে উইথ অক্সিজেন দিয়ে তোমাকে ঘাবড়ানো যেতে পারে। আর তারপর এটা ততটাও বিষয় না, যে এরা প্যাথোজেনিক মেম্বার হিসেবে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীতে কাজ করতে পারে। ওকে, এই ছিল মনেরা। কিন্তু সেই অর্থে মনেরা যদি বলি কত আছে, গাদা গাদা আছে, কিন্তু মনেরা আমাদের এখানে আছে। এরপর রয়েছে সেকেন্ড কিংডম, কিংডম প্রোটিস্টা। ব্যাকটেরিয়া সিলিয়া, ব্যাকটেরিয়া তো ফ্লাজেলা থাকে, পিলিফিমডি থাকে, হ্যাঁ। ব্যাকটেরিয়া সিলিয়া দেখো, পিলি আর ফিমডিতে যে প্রোটিন গুলো থাকে সেগুলো প্রিমিটিভ টাইপের প্রোটিন যেগুলো থাকে, আর সিলিয়া যা দিয়ে তৈরি সেটা কিন্তু টিবিউলিন, যেটা প্রোক্যারিওটিক সেলে নেই। সেই জন্য আমরা ডাইরেক্টলি বলতে পারি না যে সিলিয়া আছে। টিবিউলিন প্রোটিন ইউক্যারিওটিক সেলের জন্য, টিবিউলিন কিন্তু প্রোক্যারিওটিক সেলে তৈরি হয় না। বোঝা গেল কি বললাম? তাহলে পিলিতে আছে পিলিন প্রোটিন, আর সেই জন্যই এখানে বিষয়টা বলতে হচ্ছে যে টিবিউলিন প্রোটিন এখানে প্রডিউস হয় না। আলফা টিবিউলিন, বিটা টিবিউলিন যেগুলো তোমরা পড়েছো, সেই 13টা ডাইমার মনে পড়ে, সেই সব কিন্তু ইউক্যারিওটিক সেলের জন্য। বোঝা গেল? এনসিইআরটি তে লেখা আছে জিলাটিনাস সিড, বাট ডায়াগ্রামটায় আছে মিউসিলেজানাস সিড। কোনটা ঠিক? একই। জিলাটিনাস সি তো যা, মিউসিলেজানাস সি তো একই, ঠিক আছে, দুটো একই মেটেরিয়াল। বোঝা গেল? দুটোই পিচ্ছিলকারক আবরণ, যা জল মানে জলকে বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে
আদান প্রদান করতে দেবে না, যেমন মিউকাস করে আদান প্রদান করতে দেবে না। ঠিক আছে, মাছের গায়ে স্লিপারি ব্যাপারটা ঠিক একই কারণে। আঁশ দিয়েও ছেড়ে দেয়নি, আঁশের উপরেও আবার একটা মিউসিলেজ দিয়েছে যাতে স্লিপারি ব্যাপারটা আসে। অনেকগুলো কারণের জন্য, তার মধ্যে একটা কারণ হলো জলের, একটা কারণ হলো ঘর্ষণ বল থেকে আটকানোর জন্য যাতে বাধা কম লাগে, আর একটা কারণ হলো তোমাদের মতো বদমাইশ ছেলেদের হাত থেকে বাঁচার জন্য। এই অনেকগুলো কারণ আছে। একটা মাছকে তুলে নিয়ে জাস্ট ঘাঁটাঘাঁটি করে শুধুমাত্র জিলাটিনাস সিদকে যদি তুলে দাও, দিয়ে ছেড়ে দাও, মরে যাবে। কারণ তার মানেই দাঁড়ায় ওটা ছাড়া বাঁচতে পারবে না। মাছকে তুমি তুলেছো, অক্সিজেনও দিয়েছো, সবই করেছো, কিন্তু ঘাঁটাঘাঁটি করছো, আচ্ছা করে ঘাঁটাঘাঁটি করছো, দিয়ে জিলাটিনাস সিদটা পুরো তুলে দিয়েছো, দিয়ে মাছটাকে ছেড়ে দিচ্ছ আবার জলে, আশপাশে কিছু হাত দিয়ে দাওনি, তারপরেও মরে যাচ্ছে। তাহলে জিলাটিনাস সিদটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ছাড়া সে বাঁচতে পারবে না। বোঝা গেল? চলো, নেক্সট কিংডম, কিংডম প্রোটিস্টা। সেকেন্ড কিংডম, তাই তো? আমাদের টোটাল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের সেকেন্ড কিংডম হলো কিংডম প্রোটিস্টা। ইট ইনক্লুডস সিঙ্গেল সেলড ইউক্যারিওটস। একদম প্রথম লাইনে লেখা আছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক অর্গানিজম, ব্যাস এই দুটো ক্যারেক্টার দেখেই একবারে ভরে দিয়েছে সবাইকে প্রোটিস্টার মধ্যে। ঠিক আছে, সেটা প্রথম লাইনে লেখা আছে, সিঙ্গেল সেলড ইউক্যারিওটস। The cell contains a well-defined nucleus and other membrane-bound cell organelles. তো অবভিয়াসলি ইউক্যারিওটিক অর্গানিজম, তাহলে নিউক্লিয়াসটাও ট্রু থাকবে, ট্রু নিউক্লিয়াস থাকবে, অন্যান্য বাউন্ডেড স্ট্রাকচার মানে অর্গানেলস থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এবং তাই আছে। সাম হ্যাভ ফ্লাজেলা অর সিলিয়া। এখানে আমরা বলতেই পারি ফ্লাজেলা সিলিয়ার কথা, কারণ এখানে তো ইউক্যারিওটিক অর্গানিজম, তাহলে আমাদের বলতে কোনো অসুবিধা নাই যে কিছু ক্ষেত্রে ফ্লাজেলা এবং সিলিয়া রয়েছে। প্রোটিস্টা প্রাইমারিলি অ্যাকোয়াটিক, প্রথম দিকে আসছে পৃথিবীতে, প্রথম দিকে যারা এসছে সবাই অ্যাকোয়াটিক পরিবেশেই এসছে। তো এরাও প্রথম দিকে আসার অর্গানিজম, যাদেরকে ধরে ভরেছে আর কি এখানে, তারাও সবাই এখানে অ্যাকোয়াটিক মেম্বার হিসেবেই রয়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা না সেই সমস্ত লোকজনই এখানে আছে, যাদেরকে এরা দেখো, ঠিক একটা জায়গাতে তুমি খেয়াল করলে বুঝতে পারবে ইউক্যারিওটিক ইউনিসেলুলার, তাহলে আরেকজনকে আনা তো আগে উচিত ছিল, আর তার নাম স্যাকারোমাইসিস সেরিভিসি, ইস্ট। আনা নাই কিন্তু, ইস্টকে ঠিক রেখে দিয়েছে ফাঙ্গাসের দলে। কিন্তু ইউনিসেলুলার ইউক্যারিওটস এর দল নয় ওটা, ওটা ওটা মাল্টিসেলুলার ইউক্যারিওটস এর দল, ফাঙ্গাই। কিন্তু অর্গানিজম রয়েছে একমাত্র স্যাকারোমাইসিস সেরিভিসি, যাকে কিন্তু ওখান থেকে তুলে আনেন নাই হোয়াইটেকারও। হোয়াইটেকারও ওখানেই রেখে দিয়েছেন ওকে। হ্যাঁ, তার কারণ, তার কারণ হলো এই একটি ক্যারেক্টার ছাড়া আর কোনোভাবেই তাকে প্রতিষ্ঠার দলে আনা যাচ্ছে না। এবং ফাঙ্গাইয়ের দিক দিয়ে একটা আদর্শ মেম্বার হিসেবে ইস্ট রয়েছে, তো সেখানে তুলে আনতে পারা যাবে না, কেউ মানবে না ওটা। ঠিক আছে, আর সেই কারণে ওখানে তুলে আনাও সম্ভব হয়নি। আর এই জায়গাতেই আমরা বলবো যে এই যে কথাটি আমরা বলছি যে দে আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক, সেই অর্থে কিন্তু আমরা ইস্ট কে আর বলতে পারছি না, কারণ বলার তো দরকারও পড়ছে না, ও তো ফাঙ্গাই, ও তো প্রতিষ্ঠা না। বোঝা গেল? আচ্ছা, ইট ইজ এ লিঙ্ক উইথ প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গাই। এই কারণের জন্য তো লিঙ্ক তো দেখাবেই, কারণ ওদের থেকে নিয়ে এসেই তো ভরে করা হয়েছে এই গ্রুপটাকে। আর সেই জন্য এরা এই পরবর্তী তিনটে গ্রুপের মধ্যে লিঙ্ক দেখাচ্ছে, একটা কমন লিঙ্ক দেখাচ্ছে। দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি, সেল ফিউশন অ্যান্ড জেনেটিক জাইগোট ফর্মেশন। সেক্সুয়ালি হলো জাইগোট ফর্মেশনে, আর যদি এমনি নর্মালি হয় অ্যাসেক্সুয়াল মোডে, তাহলে সেল ফিউশনের মাধ্যমে এটা হতে পারে। আচ্ছা, প্রোটিস্টা ইনক্লুডস কাইসোফাইটস, ডাইনোফ্লাজিলেটস, ইউগ্লিনয়েডস, সাইমোল্ডস অ্যান্ড প্রোটোজোয়ান্স। পাঁচটা ভাগে ভাগ করা আছে, এবং এই পাঁচটা গ্রুপকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পরপর। ক্রাইসোফাইটস খুব সহজ, একটা করে গ্রুপ ধরবো, একটু আলোচনা করব, ওদের স্ট্রাকচার কেমন বলবো, ব্যাস আমরা বেরিয়ে যাব, কোনো ঝামেলা নাই। ক্রাইসোফাইটস ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারাইন এনভায়রনমেন্ট, তাহলে দুটো জলেই থাকার ব্যাপারটা রয়ে গেল।
আচ্ছা, মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস, যাকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়। জলে ভাসমান উদ্ভিদদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, তাই তো? ভাসমান উদ্ভিদদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়। দেখো প্রোটিস্টার কথা বলছে, আমরা উদ্ভিদের কথা বলছি, তাই না? তাহলে এখানেই কিন্তু লিখতে গিয়েই আবার গন্ডগোল লাগছে, কেমন কেমন। গন্ডগোলের কিছু নাই, বলে দিচ্ছি আগে এই দলকে কেন তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের মেজর মেম্বারদের এখানে পাওয়া যাবে। আচ্ছা, মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, তারা সালোক সংশ্লেষ করতে পারে। দে ইনক্লুডস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি, যাকে অ্যালগিতে আমরা ব্যাসিলারিও ফাইসি বলে জানি, এটা মনে রাখার মতো বিষয়। আবার বলছি, ক্রাইসোফাইটস, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে অ্যাকচুয়ালি যদি অ্যালগি হিসাবে বলি, তাহলে এরা হলো ব্যাসিলারিও ফাইসি বলে একটি গ্রুপের মেম্বার। অ্যালগির ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে সেখানে ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফিওফাইসি, এই তিনটে গ্রুপকে রাখা হয়। এছাড়াও যারা আছে তারা হলো এরা ক্রাইসোফাইটস। এই দলে ক্রাইসোফাইটস নাম, এরাই ওখানে গিয়ে ব্যাসিলারিও ফাইসি। সায়ানো ব্যাকটেরিয়া, মনেরা গ্রুপের নাম, কিন্তু তারাই ব্লু গ্রিন অ্যালগি মানে সায়ানোফাইসি। বোঝা গেল? শুধু নাম চেঞ্জ হয়েছে, জায়গা বদল হয়ে গেছে। তাহলে ওখানে ব্লু গ্রিন অ্যালগি, সেই গিয়ে অ্যালগিতে সায়ানোফাইসি। এখানে ক্রাইসোফাইটস, সেই গিয়ে ওখানে ব্যাসিলারিওফাইসি। বোঝা গেল? কেমন দেখতে? দেখতে একদমই অদ্ভুত টাইপের। ওপরে আছে এপিথিকা, নিচে আছে হাইপোথিকা, ব্যাস এই স্ট্রাকচার। মানে ওপরের এই যে ঢাকনা দেওয়া অংশটা মনে হচ্ছে, এটাকে বলা হয় এপিথিকা, আর নিচেরটা হলো হাইপোথিকা। যখন এরা সেল ডিভিশন করে, মানে সেই অর্থে রিপ্রোডাকশন করে, তাহলে উপরেরটা আর নিচেরটা আলাদা হয়ে যায়। উপরেরটা একটা ছোট অংশ তৈরি হয়, আর নিচেরটার একটা বড় অংশ তৈরি হয়, ব্যাস হয়ে গেল সেল ডিভিশন। বোঝা গেল? দুটো পার্ট আলাদা হয়ে গেল। এবার দুটো পার্টারই অল্টারনেটিভ ছোট পার্টটা বা বড় পার্টটা করে নিল, তাহলে সেই অর্থে ডিভিশন হয়ে গেল। আর এখানে সেল ডিভিশন মানে হলো রিপ্রোডাকশন, তাহলে এইভাবে এটা রিপ্রোডিউস করতে পারে। ওকে, আচ্ছা, দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি, এটা অবভিয়াসলি অ্যাসেক্সুয়াল টাইপ অফ রিপ্রোডাকশন, অ্যান্ড সেক্সুয়ালি ফর জাইগোট ফর্মেশন। প্রোটিস্ট ইনক্লুডস, কোথায় চলে গেছি, আচ্ছা, ইট ইনক্লুডস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি, যাকে ডেসমিড বলা হয়। ডায়াটম সম্পর্কে কিছু ব্যাপার আছে, ডায়াটোমেসিয়াস আর্থ নিয়ে এখানে বলা আছে কিছু। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি এরা তো ফ্লোটিং কন্ডিশনে থাকে। তার মানে দাঁড়ালো, এরা যখন জলে ভেসে বেড়াচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের কিন্তু ম্যারাইন, মানে ম্যারাইন অ্যালগি বেশি রয়েছে, মানে এদের গ্রুপের ম্যারাইন মেম্বারদের সংখ্যাই বেশি, মানে সামুদ্রিক। আর সেই জন্য আর সেই জন্য এখানে এখানে কি হচ্ছে যে এরা যখন জলে ভেসে বেড়ায়, রিপ্রোডাকশনও তো প্রচুর করে। রিপ্রোডাকশনের কোনো মানে মানে সেই অর্থে কোনো অভাব নাই আর কি, মানে হিউজ রিপ্রোডাকশন করে। আর সমুদ্রের জলেই ম্যাক্সিমাম বেশি পরিমাণে থাকে। তাহলে কি হয়, প্রচুর পরিমাণে ভেসে বেড়াচ্ছে, আবার যখন মরছে তখন নিচের দিকে, জলের তলের দিকে চলে যাচ্ছে, কারণ এদের সেল ওয়ালে সিলিকন আছে। এটা খুব স্পেশালিটি ক্যারেক্টার, এদের সেল ওয়ালে সিলিকন আছে। এটা এদের একটা ভীষণ রকমের আইডেন্টিফাইং ক্যারেক্টার। আর সেই কারণের জন্য যখনই এরা মরে, তখনই জলের তলের দিকে, মানে নিচের দিকে চলে যায়। বোঝা গেল? এবার কি হলো তাতে, সেটা হলো আস্তে আস্তে মাটির নিচের দিকে জমতে থাকে, মানে সমুদ্রের তলায় জমতে থাকে, এবং একদম পাহাড়ের মতো আকার আকৃতি ধারণ করে। মানে সমুদ্রের তলায় পাহাড়ের মতো আকার ধারণ করে, যেসব জায়গায় ধাক্কা লেগে জাহাজ ফাহাজ পর্যন্ত ডুবে যেতে পারে। এত এত পরিমাণে বডি মাস হয়। আর একেই বলা হয় ডায়াটোমেসিয়াস আর্থ। ঠিক আছে, ডায়াটম দিয়ে তৈরি হওয়া পৃথিবী সমুদ্রের তলায়। এবং হ্যাঁ, বললাম তো সেল ওয়ালে সিলিকন আছে। এবং আমরা সকাল থেকে রাত অব্দি আমরা বিভিন্ন কাজেই এই এর কন্টেন্টকে ইউজ করি। আমরা আমরা জানিও না, কিন্তু এর কন্টেন্টকে আমরা সকাল থেকে ইউজ করতে শুরু করে দিই। সেটা টুথপেস্টে, যে কোম্পানি পেস্ট বার করুক, বা এই বাচ্চাদের বাদ দিলে, বাচ্চাদের যে সমস্ত পেস্ট গুলো রয়েছে ওগুলো বাদ দিলে, বাকি সব পেস্টের ক্ষেত্রেই কিন্তু এই ডায়াটোমেসিয়াস আর্থের, মানে ডায়াটোমাইট আছে আর কি, হ্যাঁ, মৃত্তিকা আছে, ওটা দিয়ে তৈরি করা হয়। কারণ খসখসে একটা ব্যাপার দরকার পড়ে, আর সেটা ওখান থেকে পাওয়া যায়, প্রচুর কাজে লাগে। যেমন টিভি, যেমন সরি ফ্রিজ,
এসির ক্ষেত্রে বিভিন্ন ইনসুলেটর প্রোডাক্ট তৈরি করার জন্য এই ডায়াটোমেসিয়াস আর্থের মৃত্তিকাকে ব্যবহার করা হয়। খুব ভালো ইনসুলেটরের কাজ করে বলে বিভিন্ন রকমের বিস্ফোরক পদার্থকে কোনো জায়গা থেকে ট্রান্সপোর্ট করে কোনো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা যায়। বিভিন্ন রকমের পলিশিং ইন্ডাস্ট্রি এদের উপর দাঁড়িয়ে আছে, বিভিন্ন জিনিস পলিশ করার জন্য লাগে। ঠিক আছে, এরকমের ভূমিকা। তুমি বাড়ি দিকে লাগিয়ে দাও। ঠিক আছে, তাহলে ডায়াটমস দে আর সিলিশিয়াস সেল ওয়ালস ফর্মিং টু থিন ওভারল্যাপিং সেলস which fit together as in a soap box, সাবান রাখার বাক্সের মতো হয়েছে আর কি। The cell deposit of diatoms over millions billions of years in their habitat is known as diatomaceous earth. This is used for polishing, filtration of oils and syrup, etc. etc. ঠিক আছে, মানে রিফাইনিং ইন্ডাস্ট্রিতেও ব্যাপক কাজ আছে এদের। Diatoms are the chief producers in the ocean. আমরা আগেও মনে হয় একদিন বলছিলাম যে টোটাল যে পরিমাণে ফটোসিনথেসিস হয় তার মধ্যে 70% অ্যালগি একা করে, অ্যালগি একা করে। আর সমুদ্রের তলদেশের জল মানে সমুদ্র, আমাদের টোটাল পৃথিবীর জলভাগটা নিয়ে আমরা অনেক সময় ভুলে যাই, আর সেজন্য গাছগুলোর কথা আমরা ভুলে যাই। মানে গাছগুলোই আছে এটাই আমাদের প্রধান মনে হয় যে সালোক সংশ্লেষণ গাছেরাই করে, আবার কারা করবে। কিন্তু পৃথিবীতে পৃথিবীতে হ্যাঁ অতর বলতে হয় না, তাহলে ইকোলজিও শেষ হয়ে যাবে। তো বিষয় হলো যে এই পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, বাকি 96% টোটো। তো এই যে বিষয়, এই যে বিষয়টা রয়েছে, তো এই এর 70% কিন্তু মানে অ্যালগিরা একা করে, আর সেই অ্যালগিদের আবার মেজরিটি পোর্শন এরাই করে, ক্রাইসোবাইটস এর গ্রুপের মেম্বাররা। আর সেই জন্য এরা হলো মানে ওয়ান অফ দা বেস্ট প্রডিউসার ইন ওশন। বোঝা গেল? তাহলে সমুদ্রের প্রডিউসার হিসেবে ব্যাপক লেভেলে কাজ করছে, কারণ ফটোসিনথেটিক পিগমেন্ট আছে এদের কাছে, আর সেই জন্য খুব ভালো রেটে ফটোসিনথেসিসও করতে পারে, আর সেই কারণের জন্য এটা প্রডিউসার হিসেবে কাজে লাগে। ওকে, এই হলো ক্রাইসোফাইটস। নেক্সট রয়েছে ডাইনোফ্লাজেলেটস। দুটো করে ফ্লাজেলা আছে, দেখতে কেমন হবে? এরকম দেখতে হবে। এদের উপরে একটা স্ট্রাকচার আছে বডি, নিচে একটা স্ট্রাকচার আছে। এটাকে এপি ভালভ বলা হয়, এটাকে হাইপো ভালভ বলা হয়। আগে এটা থিকা ছিল, এখন ভালভ হয়ে গেল। এটাকে এপি ভালভ বলা হয়, এটাকে হাইপো ভালভ বলা হয়। এখান থেকে একটা ফ্লাজেলা আছে, আর এদের গার্ডেল রিজন থেকে একটা ফ্লাজেলা আছে। গার্ডেলটা কি? যারা এপি ভালভের সঙ্গে হাইপো ভালভ কে যুক্ত করেছে, যারা এপি ভালভের সঙ্গে হাইপো ভালভকে কানেক্ট করেছে, সেই অংশটাকে গার্ডেল বলা হয়। এরা কিন্তু একটাই মাত্র কোষ, ভুলে গেলে হবে না, ইউনিসেলুলার অর্গানিজমকে পড়ছি আমরা। একটাই মাত্র কোষ, তবে দুটো পার্টে বিভক্ত। যেমন এদের ক্ষেত্রে এপি থিকা আর হাইপোথিকা ছিল, এদের কাছে এপি ভালভ আর হাইপো ভালভ দুটো ফ্লাজেলা আছে। দ্যাটস ওয়াই ডাইনোফ্লাজেলেটস। দুটো ফ্লাজেলা আছে, ডাইনো, ঠিক আছে, ডাই, দুটো ফ্লাজেলা আছে। এখানে ফ্লাজেলাটা একটা যে কোনো এন্ডে থাকবে, যে কোনো এন্ডে, এপি আর হাইপো যে কোনো একটা এন্ডে একটা থাকবে, আর গার্ডেল একটা থাকবে। গার্ডেল মানে দুটোকে কানেক্ট করেছে যে, সেটা হলো গার্ডেল। গার্ডেল থেকে একটা ফ্লাজেলা বেরোবে, আর এখান থেকে একটা ফ্লাজেলা বেরোবে, সেই জন্য এদেরকে ডাইনোফ্লাজেলেটস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে একটাই মেনলি মুভ করতে সাহায্য করে, একটা দিক পরিবর্তন করতে সাহায্য করে, এগুলো এটার মধ্যে কাজ। আচ্ছা, মাইক্রোস্কোপিক ক্যান ফ্লোট প্যাসিভলি in water currents. Sorry, most marine and photosynthetic, they appear yellow, green, brown, blue or red based on the main pigments of their cell wall. কারণ পিগমেন্টেশনের বিশাল ভ্যারিয়েশন আছে অ্যালগিতে, আর সেই কারণের জন্যই আমরা সবসময় বলবো যে অ্যালগির যে বিভিন্ন রকম অ্যালগির যে নাম হয়, রেড অ্যালগি, গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, হ্যাঁ, বাদামি মানে ব্রাউন অ্যালগি, ইয়েলো ব্রাউন, গোল্ডেন, এরকমের গাদা গাদা নাম যে রয়েছে না, এই নামগুলো থাকার মেজর কারণ হলো বিভিন্ন ধরনের পিগমেন্টস এদের কাছে রয়েছে, আর সেই কারণের জন্য এতগুলো নাম এরা পাচ্ছে। সেল ওয়াল হ্যাজ স্টিফ সেলুলোজ প্লেটস অন দ্য আউটার সারফেস। সেলুলোজ রয়েছে প্ল্যান্টের মতো। মোস্ট অফ দেম ডু ফ্লাজেলা, বলে দিচ্ছি। ওয়ান লাইজ longitudinally and others transversely furrow between the two walls. এই যে একটা লঙ্গিচুডালি
একটা ফারো বিটুইন দ্য টু প্লেটস এঁকে দিয়েছি। রেড ডাইনোফ্লাজেলেটস as for example undergoes rapid multiplication so that the sea appears red। রেড টাইডস বলা হয় মানে যে জায়গাতে সমুদ্রের লাল রং দেখতে পাওয়া যায় সমুদ্রের জলের, তাদের মেজর কারণ হলো এরা আছে। আর সেই জন্য এদের থাকার জন্য সেই জলের রং লাল। দে রিলিজ টক্সিনস দ্যাট কিল ম্যারাইন অ্যানিমালস লাইক ফিশেস ইভেন হিউম্যান বিংস। ঠিক আছে, লাল জল নেমে ছুটে গিয়ে লাফিয়ে বললাম লাল জলে চান করবো, খুব একটা লাফাঝাফি করার কিছু নাই, কারণ এদের বডি থেকে প্রচুর টক্সিক মেটেরিয়াল বেরোয় যেগুলো মাছেদেরকে মারার জন্য যথেষ্ট। ইভেন মানুষ পর্যন্ত ওই টক্সিক সাবস্টেন্সের জন্য মানে মৃত্যু হতে পারে। আর সেই জন্য যে কোনো জায়গায় যে তুমি চান করবে হয় বঙ্গোপসাগরে নয় প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সরি সরি, এই দুটোর বাইরে তুমি তো চান করতে যাবে না। জেনারেলি তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হলে এই দুটো সাগরেই মোটামুটি তোমাকে চান করতে হবে। আর এই দুটো সাগরের মধ্যে রেড টাইড জেনারেলি আসবে না, সুতরাং সেই নিয়ে তোমার চাপ নাই। কিন্তু বিভিন্ন জায়গায় সি বিচে তোমাকে নামতে দেওয়া হয় না, সব সি বিচে নামার সুযোগ নাই, তার অনেকগুলো কারণ থাকে। আর তার মধ্যে এই সমস্ত কারণ থাকে। আমি রেড অ্যালগির কথা বলছি না, ক্রাইসোবাইটস এর কথা বলছি না, ডাইনোফ্লাজেলেটস এর কথা বলিনি, কিন্তু প্রচুর প্রচুর মেম্বার রয়েছে, নিডারিয়ান মেম্বার রয়েছে এবং টিনোফোরার মেম্বাররা রয়েছে যারা বিষাক্ত বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স কে রিলিজ করে। তো সুতরাং সেই সমস্ত সি বিচে নামলে চুলকে মরে যাবে, বোঝা গেল? হ্যাঁ, প্রচুর নিউরোটক্সিক সিক্রেট করে তারা। সুতরাং তারা সব মাংসাশী হিসাব মতো, হ্যাঁ, তাদের কাছেই ট্রিপসিন আছে, হ্যাঁ, তারা মাংসাশী একদম। তো সুতরাং তোমাকে গিলে খেয়ে নেবে এমন নয়, কিন্তু তোমার বডিতে এত তীর ছুঁড়ে মারবে না তুমি ঘায়াল হয়ে যাবে। আর সেই জন্য সব সি বিচে নামা যায় না, বোঝা গেল? সি বিচ যা দেখলেই ছুটে নেমে যাবে এমন হয় না, সেই জন্য সব সি বিচ পপুলারও হয়নি। আচ্ছা, ইউগ্লিনয়েডস, আমরা নাম শুনেই মনে হয় বুঝতে পারছি এদের প্রধান মেম্বারের নামটা ইউগ্লিনা। আর যাকে আগলে ইউগ্লিনয়েডস এর মেম্বারদের সবারই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবো। তাহলে ইউগ্লিনার ক্ষেত্রে মোটামুটি এই তার স্ট্রাকচার। ইউগ্লিনয়েডস সেই মেম্বার যারা অ্যাকচুয়ালি অ্যানিম্যাল আর যারা খাবার তৈরি করতে পারে, মানে ফটোসিনথেটিক অ্যানিমালস আর কি। মেনলি ফ্রেশ ওয়াটার অর্গানিজম ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ওয়াটার, মানে জমা জলে মেনলি এরা গ্রো করে, হ্যাঁ। আর ফ্রেশ ওয়াটার, এটা কিন্তু ম্যারাইন না। আচ্ছা, ইনস্টেড অফ সেল ওয়াল দে হ্যাভ দ্য প্রোটিন রিচ লেয়ার কল পেলিকেল, মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল। হ্যাঁ, এই পেলিকেল থাকার জন্য বডিটা অনেক ফ্লেক্সিবল হয়, এদিক ওদিক মুভ করতে পারে খুব তাড়াতাড়ি। দে হ্যাভ টু ফ্লাজেলা, এ শর্ট এন্ড এ লং ফ্লাজেলা। তুমি বলবে স্যার ডাইনোফ্লাজেলাস তো বলতে পারতো, কেন বললো না? এটা তো দুটো ফ্লাজেলা আছে। সেই অর্থে দুটো ফ্লাজেলার অস্তিত্ব কিন্তু এই লেভেলে আছে, মানে এখানে যেমন দুটো ফ্লাজেলা খুব প্রমিনেন্টলি রয়েছে সেই জন্য ডাইনোফ্লাজেলাস নাম হয়েছে। এখানে কিন্তু একটা ফ্লাজেলা অনেক বড়, একটা ফ্লাজেলা সেই দুটো অনেক ছোট, সেই জন্য এদের নাম কিন্তু ডাইরেক্টলি ডাইনোফ্লাজেলাস হয়নি। আচ্ছা, দ্য ফটোসিন্থেটিক পিগমেন্ট, they are photosynthesis in presence of sunlight. In absence of sunlight, they behave like heterotrophs by predating on the small organism. এখানে ইম্পর্টেন্ট লাইনটা রয়েছে, তারা ফটোসিনথেসিস করে সেটাতেই তারা অভ্যস্ত, তারা ফেভারেবল কন্ডিশনে আলোর উপস্থিতিতে তারা এটাই করতে চায়। কিন্তু যখন আলো অনুপস্থিত থাকে তখন লোকজনকে খেয়ে এরা বেড়ায়। লোকজনকে মানে হলো যে স্মলার অর্গানিজম এদের থেকে যারা, তাদেরকে এরা তখন খায়। আর সেই জন্য অ্যানিমালস এর দলে একে রাখা হয়েছে, এরা অ্যানিমালস। আবার ফটোসিনথেসিসও করতে পারে, সেই জন্য সেই অর্থে প্ল্যান্টসও। এবার রাখবে কোথায়? রাখো, প্রোটিস্টাতে রেখে দিয়েছে, ঝামেলা মেরে গেছে। দ্য পিগমেন্টস আর আইডেন্টিক্যাল টু দোজ ইন হায়ার প্ল্যান্টস, মানে হায়ার প্ল্যান্টস এর যে ধরনের পিগমেন্ট আছে ক্লোরোফিল এ বি সি, সেগুলো এদের মধ্যেও আছে, ঠিক আছে। আর সেই অর্থে আবারও একটা প্ল্যান্টের ক্যারেক্টারকে শো করাচ্ছে এরা। আর সেই জন্য অনেক আগেই বলে দিয়েছে দে ইট ইজ এ লিঙ্ক উইথ প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গাই, ঠিক আছে, সবার মধ্যে একটা লিঙ্ক তৈরি করেছে এরা। আচ্ছা, নেক্সট রয়েছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কে একটু চিনিয়ে দিই আগে, কারা স্লাইম মোল্ড। ধরো ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশ, ধরো বাড়িতে একটা আম গাছ আছে অথবা পেয়ারা গাছ আছে, এবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, নিম্নচাপ, 8 দিন 10 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে। বাড়ির সব জায়গায় উঠোন যদি মাটির হয় তাহলে শ্যাওলা পড়েছে, দেখবে ওই গাছগুলোর তলায় আরো বেশি থকথকে জেলির মতো কিসব তৈরি হয়েছে। হ্যাঁ, ব্যাঙের ডিম মনে হতে পারে, থকথকে জেলির মতো তৈরি হয়েছে, যেগুলো ঠিক শ্যাওলার মতো না,
শ্যাওলার মাল্টি লেয়ারে আসবে না, শ্যাওলা জেনারেলি সিঙ্গেল লেয়ার আসবে, স্লিপারি হবে, সব ঠিক আছে। স্লাইম মোল্ড থকথকে জেলির মতো, প্রথম দিকে ব্রাউন হলো, পরবর্তীকালে পুরো কালো রং, দেখতে একেবারে কুৎসিত টাইপের লাগবে। আর পা পড়লে তো উল্টাবেই উল্টাবে, নো ডাউট, এটা স্লাইম মোল্ড। এটা ভীষণ ভালো ডিকম্পোজার, ঠিক আছে। দেখতে যতই খারাপ হোক, তুমি ইকোলজির দিক দিয়ে ভাবলে এদেরকে তুমি অবহেলা করতে পারো না, কারণ এরা একটা মানে মেজর মাত্রায় এরা ডিকম্পোজার, ঠিক আছে, খুব ভালো ডিকম্পোজ করতে পারে। তো সেখানে এই স্যাপ্রোফাইটিক প্রোটিস্টার কথা বলা হয়েছে, মৃতজীবী এমন প্রোটিস্টা যারা মৃত গলা পচা জিনিসের উপর জন্মায়, আর সেই জন্য এদেরকে স্যাপ্রোফাইটিক প্রোটিস্টার কথা হিসাবে বলা হয়েছে। দেখো এর আগে আমরা তিনটে গ্রুপ পেলাম, যেখানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফটোসিনথেটিক প্রোটিস্টার কথা বলা হচ্ছিল, আর এখানে স্যাপ্রোফাইটিক প্রোটিস্টার কথা বলা হলো। আচ্ছা, the body moves along decaying twigs and leaves engulfing organic materials, মানে যেহেতু পচা গলা জিনিসের উপর জন্মায় তো এদেরকে এনগালফ করতেই হয়। আন্ডার সুইটেবল কন্ডিশনস দে ফর্ম দ্য এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম সেই প্লাজমোডিয়াম নয়, মানে প্লাজমোডিয়াম ভাইভাক্স, ফ্যালসিপেরাম, ওভেলি, ওটা নয়। এদের গ্যাদারিং কে প্লাজমোডিয়াম বলা হয়, এটা একটা ক্যারেক্টার, তবে প্লাজমোডিয়াম বললি কিন্তু তুমি ওখানে চলে যাবে, এখানে আর এসো না, ঠিক আছে। এই একবার শুনলেই মিটে গেল। ইট মে স্প্রেড ওভার সেভারাল ফিটস, ঠিক আছে, মানে এরকম না, এরকম আর কি, হ্যাঁ, মানে এরকম করে সেভারাল ফিট না, এরকম করে সেভারাল ফিট, বোঝা গেল। আন্ডার আনফেভারেবল কন্ডিশন প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েটস and form fruiting bodies bearing spores and their tips spores are true walls, মানে এইভাবে এরা রিপ্রোডিউস করতে পারে। ওকে, they are highly resistant and survive over many years, spores are dispersed by year, হ্যাঁ। তো সুতরাং এদেরকে নির্মূল করা অসম্ভব প্রায়, ঠিক আছে, কারণ এরা সেভারাল ইয়ার পর্যন্ত এটা যে কোনো জায়গায় সার্ভাইভ করার ক্ষমতা রাখে, আর সেই জন্য মানে চরম থেকে চরমতম আনফেভারেবল কন্ডিশনেও কিন্তু এরা উইথস্ট্যান্ড করে দিতে পারে, দরকারও আছে পৃথিবীতে, কারণ বললাম না খুব ভালো ডিকম্পোজার এরা, সেই কারণের জন্য। লাস্ট যে গ্রুপটা রয়েছে সেটা হলো প্রোটোজোয়ান্স, প্রোটিস্টার আন্ডারে লাস্ট যে গ্রুপ প্রোটোজোয়া, যাদেরকে আমরা প্রোটোজোয়া বলি, যাদেরকে অ্যানিমাল ক্লাসিফিকেশনের ফার্স্ট কিংডম বলা হয়। পরিফেরার আগে যদি কোনো পর্ব থাকে, সব জায়গায় উল্লেখ করা হয় না, কিন্তু পরিফেরার আগে যদি কোনো পর্ব থাকে তার নাম হলো প্রোটোজোয়া, ঠিক আছে। আর এখানে তারাই প্রোটিস্টা, মানে তারাই প্রোটোজোয়ান প্রোটিস্টা। ওকে, আচ্ছা, দে আর হেটারোট্রপস, প্রিডেটরস অর প্যারাসাইটস, দে আর প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস। ওই যে অ্যানিমাল ক্লাসিফিকেশনের প্রথম গ্রুপ, সেই জন্য প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালস বলাই আছে এখানে। তো এরা কিন্তু পুরোপুরি ভাবে হেটারোট্রপস। এবার ভালো করে একটা জিস্ট শুনে রাখো, প্রথম তিনটে গ্রুপ পেলাম যারা যারা ফটোসিনথেটিক প্রোটিস্টা, আমরা 4 নম্বর গ্রুপ পেলাম যারা স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা, আর এরা যারা হেটারোট্রপিক প্রোটিস্টা। স্যাপ্রোফাইটিক সেই অর্থে হেটারোট্রপিকই, কিন্তু এখানে স্যাপ্রোফাইটিকের মোড দেওয়া আছে প্রিডেটরস অর প্যারাসাইটিক, ঠিক আছে। এই সেই গ্রুপ যেখান থেকে প্রচুর প্রচুর রোগ তৈরি করার অর্গানিজম রয়েছে, প্রচুর প্রচুর মেম্বার রয়েছে যারা বিভিন্ন শরীরে রোগ তৈরি করতে, মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন বডিতে রোগ তৈরি করে। আমরা সবটা শেষ করে একবার দেখে নিই। দেয়ার আর 4 মেজর গ্রুপস অফ প্রোটিস্টা। অ্যামিবয়েড প্রোটিস্টা, যারা এন্টামিবা হিস্টোরিডি এই দলে আছে, যারা আমাশয় রোগ তৈরি করে, অ্যামিবোয়েসিস রোগ তৈরি করে, এই দলে আছে। আচ্ছা, দে ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট সয়েল এইসব জায়গায় থাকে। দে মুভ অ্যান্ড ক্যাপচার দ্য প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া, যেটা অ্যামিবার ক্ষেত্রে হয় আর কি, সেই অ্যামিবার কথা বললেই যা বলা হবে সেটাই এদের কথা। আচ্ছা, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স যেমন ট্রাইপ্যানোসোমা, যারা ট্রাইপ্যানোসোমা আই থিঙ্ক স্লিপিং ডিজিজ তৈরি করে, ট্রাইপ্যানোসোমা স্লিপিং ডিজিজ, আর মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক মনে পড়ছে না, হ্যাঁ স্লিপিং সিকনেসই মনে হচ্ছে, স্লিপিং সিকনেস তৈরি করছে, ঠিক আছে, সেই ট্রাইপ্যানোসোমা এই গ্রুপের মেম্বার রয়েছে। সিলিয়েটেড প্রোটোজোয়ান্স যেমন প্যারামেসিয়ামের ক্ষেত্রে রয়েছে, প্যারামেসিয়াম এই দলের মেম্বার যারা সিলিয়েটেড, আর প্রোটোজোয়ান্স তারা প্লাজমোডিয়ামের কথা বলছি, প্লাজমোডিয়াম, ভাইভাক্স, ফ্যালসিপেরাম, বুভেলি, যারা তারা সব এই গ্রুপের মেম্বার। তার মানে ম্যালেরিয়া থেকে আরম্ভ করে আমি বলেছি আমাশয়, এই বিভিন্ন রোগের জীবাণু সব এই গ্রুপে রয়েছে, আর সেই জন্য এদেরকে প্যারাসাইটিক মেম্বার হিসেবে খুব পরিচিত মেম্বার, ঠিক আছে। এরা বিভিন্ন বডিতে প্যারাসাইটিক নেচার দেখায়।